আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ ঠিকঠাক মতো। সো যদি শুনতে পাও দেখতে পাও ঠিকঠাক মতো আমাকে একটু কমেন্ট করে জানাও কাইন্ডলি। আজকে আমরা মেইনলি হচ্ছে ফেসবুক লাইভেই কথাবার্তা বলবো, কারণ হচ্ছে আমাদের নতুন ওয়েব অ্যাপে অনেকেই জয়েন করতে সমস্যা হচ্ছে। এইমাত্র যেমন কয়েকজন ইনবক্সে লিংক নিয়ে নিল। সো জয়েন করেছে মাত্র একজন, যদিও এখান থেকে মানে ওটাও মনে হয় পারতেছে না। সো রাইট, ঠিক হয়ে যাবে। সো আমি একটু আমার ওয়াল থেকে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি, তোমরা যদি কেউ চাও তোমাদের ওয়াল থেকেও শেয়ার করে দিতে পারো, সো দ্যাট তোমাদের বন্ধুরাও জানতে পারে যে আমরা এখানে কি করছি। আমাদের যে পড়াশোনা হবে সেটার গাইডলাইনটা কি বলতে পারো। এই যে তোমরা অনেক সময় ভাইয়াদের কাছে গাইডলাইন চাও না, তো আজকে ধরো আমি একা না, আরও কয়েকজন ভাইয়া মিলে একসাথে তোমাদেরকে কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছি যে কিভাবে কি করা উচিত। এই কয় মাস, বছর তো আর নেই, বছর তো দেখতে দেখতে পার হয়ে গেছে। এই যে সেই দিনই ক্লাস 9-এ ছিলে, আজকে দেখো তোমার এসএসসি পরীক্ষা চলে আসছে, সেটার ঢাক ঢোল বাদ্যবাজনা বাজছে। সো এই করেই দেখতে দেখতে দেখবা যে কলেজটাও শেষ হয়ে যাবে, কলেজ তো আরও বেশি অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে, সিলেবাস অনেক বেশি বড়, তাই না? সো অনেক কিছু আর কি। তো আমার সাথে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছে হচ্ছে তোমাদের সুমিত ভাইয়া। আসো সুমিত। সো তোমরা সুমিত ভাইয়াকে মনে হয় দেখো নাই, নাও এটা। তো একটু পরে আরও একজন ভাইয়া জয়েন করবে, আসতেছে এখনও, একটু জ্যামে পড়ে গেছে। তো তার মধ্যে আমি কথা শুরু করার আগে তোমাদের সুমিত ভাইয়ের সাথে একটু তোমরা আমি ইয়া করে দিচ্ছি, এটা একটু খুলতে হবে। হ্যাঁ, সো তোমাদের সুমিত ভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে নাও। তো সুমিত, তুমি একটু তোমার পরিচয় দাও, বা তোমার কিছু গাইডলাইন যদি ওদের জন্য থাকে সেটা একটু বলে দাও। আদাব। যেমনটা ভাই আমার পরিচয় বললেন, আমি সুমিত রায়। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, চতুর্থ বর্ষে। আহ, এখন এসএসসি 26 তুমি এন্ড এসএসসি গেম কতদিন আগে দিছিলা এটা একটু বলো। আমি দিয়েছি 2019 সালে। 2019? কত বছর হয়েছে? এই প্রায় কত হিসাব করলে তো 7 বছরের মতো হয়ে গেল, তাই না? আচ্ছা, সো তোমাকে আনার কারণটা, ওকে আনার কারণটা বুঝতেছো তোমরা? আমি যে আমলে দিছি 1900 সালে। না, আমার তো আরো দেরি হয়ে গেছে, 7 বছর। আমরা যদি আরো ইয়ং পার্টিসিপেন্ট পাইতাম খুবই উপকার হইতো। হ্যাঁ, তুমি বাট চিন্তা করো, আমি 2005 সালে এসএসসি পরীক্ষা দিছি, এরা হচ্ছে 2026 সালে দিবে। তার মানে লিটারালি 21 ইয়ার্স ওল্ডার দেন মি, রাইট? আর তোমার 7 বছর, তার মানে তোমার এক্সপিরিয়েন্স আমার চেয়ে আরও অনেক তরতাজা, সো ওইটা শেয়ার করতে পারবো আর কি। হ্যাঁ, বলো। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন এক্সপেরিয়েন্স শেয়ার করার একটা ব্যাপার আছে। আরও আছে যে আমি নিজে ওই সময়টা কিভাবে পার করছি, নিজে কিভাবে পড়াশোনাটা করতে পারছি, এই ব্যাপারটা। আর আমাদের যে এসএসসি 26 এন্ড গেম যে কোর্সটা, এই কোর্সটা আমরা আসলে কিভাবে রান করব, আমার ফিজিক্স ডিপার্টমেন্টটাতে আমি একজন কোচ। তো ওই জায়গাটা থেকে আপনি আমার থেকে কি কি আশা করতে পারেন, কেননা এই কোর্সটা একটু স্পেসিফিক ধাঁচে। তো এই যেহেতু এন্ড গেম কোর্স, আমি ধরেই নিব আপনি কিছু জিনিস জানেন। আবার কি আমি ধরে নিব যে আপনি কিছু জিনিস হয়তো বা জানেন না, ওই জিনিসগুলোতে আমার আপনাকে দেখানোর আছে। কিন্তু আপনি আমার থেকে আসলে কতটুকু আশা করতে পারেন, আর আমি আপনার থেকে কতটুকু আশা করতে পারি, সেই জায়গাগুলো আমরা আসলে স্পর্শ করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, এটা আজকের একজন মূল একটা গোল। প্রশ্ন করছে, আমি একটু উত্তর দিয়ে নেই। জাকিয়া তাবাসসুম তাকি, তুমি বলছো ভাইয়া এইচএসসি 26 এন্ড গেমে এনরোল করেছি, কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল দেয়নি এখনো। অ্যাডমিন অ্যাপ্রুভাল কবে দিবে ভাইয়া? এটা আসলে ইনস্ট্যান্ট হয়ে যাওয়ার কথা, তাদের ক্ষেত্রে অ্যাপ্রুভালটা পেন্ডিং থাকে। যারা হচ্ছে ফর্ম পূরণের সময় যে তথ্যগুলো দেওয়ার দরকার হয়, ধরো তোমার নাম্বার, তোমার আব্বুর নাম্বার, আম্মুর নাম্বার, ওইখানে কোনো এক জায়গায় হয়তো বা তুমি ইনফরমেশন দাও নাই বলেই ওটা পেন্ডিং আছে। সো এটার জন্য তুমি একটু কষ্ট করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই যে কোথায় জানি এইটাতে একটু ইনবক্স করো স্ক্রিনশট সহ যে আমাকে অ্যাডমিন অ্যাপ্রুভাল দিচ্ছে না, তাহলে হয়তো বা তোমাকে একটু পিটুনি দিয়ে তারপরে অ্যাডমিন অ্যাপ্রুভাল দিয়ে দিবে, টেনশনের কিছু নাই, ঠিক আছে? ওকে, সো আমি তাহলে আলোচনা শুরু করি, যেহেতু মোটামুটি আমাদের বেশ সময় হয়েছে। তাহলে সুমিত, আমি একটু শুরু করি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো চলো বন্ধুগণ, আজকে আমাদের কিছু গাইডলাইন্স নিয়ে নিতে হবে যে আমাদের কি করা উচিত, কি করা উচিত হবে না। তোমরা কমেন্ট করতে পারো যে কারোর যে কোনো প্রশ্ন থাকলে, সেই জিনিসগুলো আমার যেটা মাথায় আসছে, আমাদের যেগুলো মাথায় আসছে সেগুলো আমরা একটু দিয়ে দিচ্ছি। আর এইটা তো দেখতেই পাচ্ছ, তোমাদের যেসব ভাইয়েরা ক্লাস নেবেন, আমার সাথে রবিন আছে। রবিন কই? এই যে রবিন কেমিস্ট্রি ক্লাস নিবে, ওর তোমরা 3টা বা 4টা রেকর্ড ক্লাস পাবা। মেইনলি লাইভ ক্লাস আমি নিব। আর এই যে তোমাদের নাইম ভাইয়া আছে, আমি একটু সবার মাথার উপরে নাম লিখে দেই। তোমাদের বিখ্যাত নাইম ভাইয়া ফিজিক্সের, কিবরিয়া ভাইয়া ফিজিক্সের, সুমিত ভাইয়া হচ্ছে ফিজিক্সের। এটা হচ্ছে তোমাদের প্রীতম ভাইয়া, রাজধর প্রীতম। সো ও হচ্ছে ম্যাথের কোচ। তারপরে এই যে তোমাদের ওস্তাদ আসতেছে একটু পরেই, তোমাদের মেহেদি ভাইয়া, ও হচ্ছে ম্যাথের। আর রবিন তো বললাম কেমিস্ট্রি। সাব্বির ভাইয়া ডিএমসির বস,
সে হচ্ছে তোমাদের বায়োলজি ক্লাস নেবে, বুঝতে পারতেছো। আর অপূর্ব ভাইয়াকে তো অনেকেই চিনো, সেও তোমাদের ম্যাথ কোচ। সো কেমিস্ট্রিতে বেসিক্যালি তাহলে 2 জন, ফিজিক্সে 3 জন, আর ম্যাথে হচ্ছে 3 জনের তোমরা ক্লাস পাবা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আয়োজন তোমাদের জন্য। আর লাইভ ক্লাসের এই হচ্ছে অবস্থা। একটা আপডেট দিয়ে দেই যারা আমাদের আগে ক্লাস হয়তো বা দেখোনি বা আলোচনা শোনোনি তাদের জন্য, যে আমাদের টোটাল কোর্স ফি আসে হচ্ছে 5,050 টাকা। এটা কিন্তু নেওয়া হচ্ছে না তোমাদের জন্য, কিন্তু মাত্র 4,000 টাকা নেওয়া হচ্ছে। সো এনরোল করার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারো। আর এই তো আমাদের ক্লাসের ফিচারগুলো, সরাসরি কথা বলে ক্লাস করতে পারবো। আজকে আমরা ফেসবুকে লাইভ নিচ্ছি, এই কারণে আমরা ভয়েসটা নিচ্ছি না। আমাদের সাথে এখন যারা আছে জয়েন করে, তারা চাইলে কথা বলতে পারে, বাট বলবে না আজকে আর কি, সো দ্যাট অন্যদের যেন সমস্যা না হয়। আর চাইলেও বলতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, সো প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে ভাইয়া, শুধুমাত্র যে এসএসসির প্রিপারেশন নিবা, আমাদের একটা পরামর্শ আছে। সেই পরামর্শটা হচ্ছে একটু দূরে দেখো, একটু দূরে দৃষ্টি নিক্ষেপ করতে শেখো। যদি দূরে দৃষ্টি নিক্ষেপ না করো, তাহলে ওই কয়দিন পরে যে আবার এই একই ঘানি টানা লাগবে, একই বই পড়া লাগবে, আরও বেশি প্যারা খায়া। সো কী দরকার ভাই, আমরা এখনই পড়বো এমনভাবে, যদিও আমাদের প্রোগ্রাম হচ্ছে এসএসসি প্রিপারেশনের জন্য, বাট আমরা যদি একটু সিনসিয়ারলি পড়ি, আমি বলবো একটু সিনসিয়ারলি পড়ি, একটু যদি সচেতনভাবে পড়ি, তাহলে যেটা হবে, আমাদের কলেজ ভর্তি পরীক্ষার সময় আমাদের আর টানা হেঁচড়া লাগবে না। এবং এইটা আমার শুধু মুখের কথা না, গতবার আমাদের এন্ড গেমটা হয়েছিল শুধুমাত্র কেমিস্ট্রির। এবার আলহামদুলিল্লাহ আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো নিয়ে আসছি। যার যেটা প্রয়োজন নিতে পারো, চাইলে সবগুলো এনরোল করতে পারো, অনেক কম খরচে পেয়ে যাবা। কিন্তু আমাদের গতবারের এন্ড গেমের রেজাল্ট যেটা, স্টুডেন্টদের যেটা ওপিনিয়ন, যেটা রিভিউ, সেটা হচ্ছে যে আমাদের এন্ড গেমের ক্লাস করেই পোলাপাইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা কলেজ ভর্তি পরীক্ষা, বিশেষ করে নটরডেম কলেজে একদম কোপাকুপি অবস্থা করে ফেলছে। এবং এটার ফলে দেখা যায় আমাদের মতিঝিলে অফলাইন ক্যাম্পাস যেটা, সেইখানে এইচএসসি 27-এর যারা পড়ে, তার প্রায় 99%ই দেখা গেছে যে আমাদের এই এন্ড গেমের ক্লাসগুলো করে আসছিল। এবং তারা সবাই একমত যে ভাইয়া এই ক্লাসগুলো করে আমাদের নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার কাজ পর্যন্ত হয়ে গেছে। সো তোমরা যে এসএসসি পরীক্ষার পরে বিভিন্ন কোচিংয়ে যে ভর্তি হও, কলেজ ভর্তি কি প্রোগ্রাম অমুক তমুক, ওগুলো লাগে না আল্লাহর রহমতে আর কি। সো আমরাও ওই সময় একটা প্রোগ্রাম চালাই, ওটা হচ্ছে আর্লি এইচএসসি কোর্স আর কি, অর্থাৎ এইচএসসির কোর্সটা আগেই শুরু করে ফেলি। আমাদের আলাদা করে কলেজ ভর্তির জন্য কোনো প্রোগ্রাম থাকে না। কেন থাকে না? কারণ তোমার এটাতে 1-এর মধ্যে তুমি 2 পেয়ে যাচ্ছ আলহামদুলিল্লাহ। মানে আমরা ওইভাবেই পড়াবো যেন তোমার কলেজ ভর্তির ক্ষেত্রে কাজে লাগে। ওকে, সো এটা কিন্তু ভালো করে বললাম যে পড়বা যখন, ওই জিনিসটা মাথায় রেখেই পড়বা যে আমাকে একবারে কলেজ ভর্তি পরীক্ষাটায় পারফর্ম করতে হবে। এবং ভালো করে জেনে রাখো, এই কথা আমি হাজারবার বললেও কাজ হবে না, কারণ আমাদের দেশের এডুকেশন সিস্টেমে যারা সার্ভিস দেয়, আমাদের মতো প্রতিষ্ঠানগুলো, তারা মূলত ওই ব্যবসাবাজির কারণে যেটা করে, তোমাকে বারবার বলবে যে এই কলেজের ব্যাপারটা কিন্তু আলাদা, এই ওইটার ব্যাপারটা কিন্তু আলাদা। ভাই, আলাদার কিছু নাই, বইয়ের বাইরে একটা প্রশ্ন আসে না, ঠিক আছে? বইয়ের কনসেপ্টগুলো যদি ঠিকঠাক মতো থাকে, তাহলে তুমি ওইগুলো আনসার করতে পারবা। এখন ধরো তুমি পারক্লোরিক অ্যাসিডের সংকেতই কোনোদিন দেখো নাই, বইতে নাই, সো হোয়াট, মানে এটা আলোচনাতে এমনিই চলে আসে, তাই না? তাহলে তো ডেফিনেটলি তোমার পড়াশোনা ঠিক মতো হয় নাই। সো আমরা এখনই পড়বো ওইভাবেই, যেন আমাদের ওই পর্যন্ত সার্ভিসটা পাওয়া যায়। এই হচ্ছে আমাদের ওয়াদা, এবং এইভাবে আমরা পড়াই বেসিক্যালি। আমি একটু ফেসবুকে কমেন্ট দেখে আসি কী অবস্থা আছে। আচ্ছা, ঠিক আছে জাকিয়া তাবাসসুম, তুমি টেনশন করো না আপু, তুমি একটু যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো, তাহলে রিপ্লাই দিয়ে দেওয়া হবে আর কি, ঠিক আছে? ওকে, সো এরপরে আসো, পরের আলোচনায় যাই। সোজা সাপটা কথাবার্তা, ডুজ অ্যান্ড ডোন্টস, কী করা যাবে কী করা যাবে না, এগুলো পুরোপুরি আমার তরফ থেকে বলছি, আমাদের তরফ থেকে বলছি। এরপরে সুমিত ভাইয়া তোমাদেরকে আরও ডিটেল বলবে, মেহেদি ভাইয়া তো বলবেই। সো প্রথম কথা ভাই, নো ইয়োর স্ট্রেংথ, নো ইয়োর উইকনেস। এইটা শুধুমাত্র এখনকার জন্য না, এইটা আজীবন। তুমি যা করতে যাবা এটা তোমার জানা থাকতে হবে। ধরো তুমি একজন রেসলার, ওকে, তুমি ফাইটিং করো। সো এখন তুমি জানো না যে তোমার একটা রাইট হ্যান্ডের, মানে ডান হাতের একটা পাঞ্চ কতটা শক্তিশালী, তার তুলনায় লেফট হ্যান্ডের পাঞ্চ কতটা কম শক্তিশালী, তুমি জানোই না। কখনো যদি এমন হয় তোমার রাইট হ্যান্ড ব্লকড, সামহাউ ইউ ক্যানট ইউজ ইট, তখন তোমার যে লেফট হ্যান্ড পাঞ্চটা করা লাগবে, সেটা যে কত দূর যায় এই সম্পর্কে তোমার বিন্দুমাত্র ধারণা নাই, বিকজ ইউ হ্যাভ নেভার ট্রাইড ইট। তখন যে সমস্যাটা হবে, তুমি আন্দাজে একটা হয়তো বা হাত চালাইলা, ওই পর্যন্ত গেল না, তোমার অপোনেন্টকে পিটাইতে পারলা না। এবার অপোনেন্ট তো বুঝে গেছে, এই কি তুই আমার ফিরাইতে গেছিস, তোরে এক হাত ধরছি, তারপরে তুই আর এক হাত দিয়ে পিটাইতে গেছিস, এইবার তোমার দিল গণধোলাই, তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল, তাই না? সো ব্যাপারটা হচ্ছে এই আর কি, যে ইউ নিড টু নো ইয়োর সেলফ। তুমি তোমাকে চেনো, তোমাকে চিনলে যেটা হবে, এখানে তুমি কিভাবে চিনবে, আমি তো রেসলিংয়ের এক্সাম্পল দিলাম, তাই না? এবার এক্স্যাক্টলি তোমাকে পড়ার কথা বলে দিচ্ছি। ধরো তুমি কেমিস্ট্রির কথাই যদি বলি, আমি যেহেতু কেমিস্ট্রির লোক, তুমি জানো না তোমার কোন চ্যাপ্টারের উইকনেস,
বললো না যে আমার পুরো কেমিস্ট্রিতে উইকনেস। এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না। এটা যদি হয় তাহলে ভাই তুমি এইখানে লাইভও শুনো না, তুমি পড়ালেখাও ছেড়ে দাও, তুমি ভাই এলাকার ভাঙাড়ির দোকানে কাজ নাও, নাহলে ভ্যান চালাও। তাদেরকে ছোট করতেছি না, বরং তাদেরকে আরও সম্মান দিচ্ছি। তার কারণটা হচ্ছে তুমি এতই অলস যে নিজের উইকনেস জানে না। যদি কেউ বইটা মোটামুটি ঠিক মতো পড়ে, সে বুঝে ফেলে যে ভাই এই চ্যাপ্টারে না গ্যাঞ্জাম আছে, ওই চ্যাপ্টারটা না সহজ। তো তুমি কি করবা, এই উইকনেস আর স্ট্রেংথ জানা থাকলে তুমি বেছে বেছে ওই প্রশ্নগুলো আনসারিং শুরু করতে পারবা। তোমাদের এখন সৃজনশীল পদ্ধতি, আমাদের সময় কিন্তু এরকম ছিল না। সো তোমাদের বাই সেট আনসার করতে হয়, হ্যাঁ, সেট বাই সেট। সো একটা প্রশ্নে ওই যে ক খ গ ঘ থাকে, কি জানি তোমরা বলো জ্ঞানমূলক, দক্ষতামূলক, উচ্চতর দক্ষতামূলক, অমুক তমুক, আমি তো বুঝি না এগুলা, আমি ক খ গ ঘ বুঝি। সো এইখানে ধরা গেল তুমি 3টা প্রশ্নের উত্তর করতে পারতেছো এক সেটে, একটা সেটে তুমি 3টা প্রশ্নের উত্তর করতে পারতেছো। এটা ধরো সেট 1, এটা ধরো সেট 2। সো এটা হচ্ছে সেট 1, এটা হচ্ছে সেট 2। ধরো এই দুইটার মধ্যে আমি কম্পেয়ার করতেছি। সো এই দুইটা সেটের মধ্যে দেখা গেল তুমি এই 1 নাম্বার সেটের ক পারো, গ পারো আর ঘ পারো। খ নাম্বারটা বুঝতেছো না কি বলছি, মাথায় আসতেছে না, জীবনেও শুনো নাই। আর 2 নাম্বার সেটের তুমি পারো হচ্ছে খ, গ আর ঘ। তাহলে কোন দিকে যাবা, কোন দিকে যাবা বলো দেখি? সেট 1 চুজ করা উচিত নাকি সেট 2 চুজ করা উচিত, বলেন দেখি, কমেন্ট দেখি আপনাদের। আমাদের তো কমেন্ট দেখার অভ্যেস না, বলো। ও আমাদের গ্রুপগুলোতেই তো শেয়ার করি নাই, আল্লাহ আমি তো ভুলে গেছি, সরি। একটু দাঁড়াও, তোমরা কমেন্ট করতে থাকো, আমি একটু আমাদের বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে আসি। বলো কি হবে, আমার কোন সেটের দিকে যাওয়া উচিত, সেট 1 নাকি সেট 2? বলেন কোনটা আনসার করা আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে, যে সেটটা আনসার করলে আমি সবচেয়ে বেশি মার্ক তুলে নিয়ে আসতে পারবো। ডেফিনেটলি আই শুড গো উইথ দ্যাট। তাহলে বলো। মহসিনুল্লাহ বলতেছে এসএসসি এন্ড গেমে ছিলাম না বলে। ও তোমাদের এইচএসসি 27-এর ভাইয়া, খুব ভালো স্টুডেন্ট, তোরে দিব ফিডানি, ফাজিলের নাতি। আচ্ছা, আমাদের এখানে যাওয়া উচিত হচ্ছে উইথ দ্য সেট 2, বিকজ এখানে টোটাল নাম্বারের সামেশন দেখো তো, ধরে নিচ্ছি তুমি সবগুলাতেই ফুল নাম্বার পাবা, যেটা টাচ করবা ফুল নাম্বার পাবা, সেটা ধরে নিলে এখানে কত পাচ্ছ, এটা পাবা 1, এইখানে পাবা হচ্ছে 3, আর এইখানে পাবা হচ্ছে 4। তাহলে 4 আর 3 7 আর 1 8, আর এইখানে কি পাবা, এইখানে 2 3 আর হচ্ছে 4, তাহলে 4 আর 3 7 আর 2 9। 9-এর মধ্যে তোমার বেশি নাম্বার পাওয়ার প্রবাবিলিটি হাই, রাইট? সো এই জন্য তোমার ওইটা চুজ করা উচিত। এইটা তুমি তখনই পারবা যখন তুমি তোমার স্ট্রেংথ আর উইকনেস জানো। আর এর মাঝখানে যেহেতু অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলবা, অফলাইনে হোক অনলাইনে হোক, আমরাও তো পরীক্ষা নিব, সেইখানেও তুমি বুঝতে পারবা যে কোন অধ্যায়ের প্রশ্নগুলো বা কোন ধরনের প্রশ্নগুলো সলভ করতে গেলে তোমার নাম্বার বেশি কাটা যায়। ওটা দেখে শুনে বুঝেই তোমার আনসার করা লাগবে। সো এইটা হচ্ছে 1 নাম্বার কথা গেল আমার। তোমার স্ট্রেংথ আর উইকনেস তোমার নিজের জানা থাকতে হবে। তোমার স্ট্রেংথ আর উইকনেস যদি আমি জানতাম তাহলে তো কাজ হয়েছিল। অনেক সময় যে অফলাইনে পড়ানোর সময় গার্ডিয়ানরা এসে বলে না, স্যার বলেন তো আমার বাচ্চাটার কী অবস্থা, উত্তর হচ্ছে আমি জানি না। আমি জানি না, এটা যদি কোনো স্যার বলে যে আমি জানি, এটা মিছা কথা কইতেছে। কিছু ক্ষেত্রে বোঝা যায়, হ্যাঁ, কিন্তু মোস্টলি বোঝার কোনো উপায় থাকে না। তার কারণটা হচ্ছে ও পরীক্ষা দিয়ে ওর খাতাটা দেখতে হবে আমার, ও পরীক্ষা দিবে, তারপরে ওর খাতাটা দেখার পরে আমাকে চেক করতে হবে যে কী অবস্থা, কোথায় কাটা গেছে, কেন এগুলোর আনসার পারে না, দেন আই ক্যান টেল যে আসলে ওর উইকনেসটা কোথায়, ওর স্ট্রেংথটা কোথায়। আচ্ছা, 2 নাম্বার আসো, প্রবলেমের ডায়েরি বানাও। এইটা তোমাদের কারোরই হয়তো বা থাকবে না আমি জানি, বিকজ জেনজি লাইকস টু মাচ টকিং, নট নোটিং। আমাদের আমলটা ভিন্ন ছিল, আমরা প্রচুর লিখতাম। তোমাদের এখন যেমন কিছু একটা মনে জানতে ইচ্ছা করলো, ধুম করে গুগল করলো, আনসার পেয়ে গেলা, আর মনে রাখার দরকার নেই যে আমার এইখানে একটা প্রবলেম ছিল, এখানে ধরা খাইছিলাম বা এটার আনসার আমি জানি না। কিন্তু আমাদের আমলটা ভিন্ন ছিল। এখন মনে চাইছে আমি এটা জানতে চাই, এটার উত্তরটা বুঝতেছি না, ওইটা না কবে যে স্যারের সাথে দেখা হবে বা কবে যে ভাইয়ার সাথে দেখা হবে তবেই জিজ্ঞাসা করতে পারবো, তারপরেই আনসারটা জানতে পারবো, এর আগে সম্ভব না। সো এই জন্য আমাদের সবার এক একটা ডায়েরি থাকতো। ইভেন আমাদের স্কুলে ভর্তি হলে ডায়েরি দিত, এখন হয়তো বা দেয়, বাট তোমরা হয়তো বা ইউজ করো না। বাট আমাদের সময় ডায়েরি দিত, ডায়েরিতে আমরা লিখে রাখতাম যে ফিজিক্সের জন্য একটা জায়গা থাকতো 5-7টা পেজের, 10 পেজের, কেমিস্ট্রির জন্য একটা জায়গা থাকতো, ম্যাথের জন্য একটা জায়গা থাকতো। যদি ম্যাথের প্রবলেম হয় তাহলে ম্যাথের ওই সিলেক্টেড জায়গাটাতে লিখে রাখতাম, সো দ্যাট যেন উল্টাইতে না হয় কোথায় আছে। মানে জিনিসগুলো অনেক বেশি অর্গানাইজড ছিল ইন হার্ড কপিজ। এখন তো সব সফট কপির দিকে চলে আসতেছে দিন যত যাচ্ছে। বাট তুমি যদি তোমার মধ্যে একটু আমার মতো বুড়ো স্বভাব রাখতে পারো, একটু সেকেলে অভ্যেস রাখতে পারো, তাহলে দেখবা যে অনেক মানে ভালো হবে আর কি জিনিসটা, ঠিক আছে? ওকে, সো এরপরে আসো,
অস্ত্র চালনায় দক্ষ হও। আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের অস্ত্রটা কি আসলে, তোমাদের অস্ত্রটা কি বলো, কোন অস্ত্রের কথা বলেছি, কোন অস্ত্র চালনায় দক্ষ হবা? অস্ত্র মানে কি বলো? তোমরা বিজ্ঞানের ছাত্র, তোমাদের একটা বিশেষ অস্ত্র আছে, আরও একটা অস্ত্র আছে, বাট একটা স্পেশাল অস্ত্র আছে যেটার কথা সবার পারা উচিত। বলেন তো কি? আচ্ছা, তানভীর হাসান তন্ময় বলছে আইড গো ফর ওয়ান, বিসিএস কে তো অ্যাটলিস্ট এক পাওয়ার মতো লিখা যেত, সো 9 সিকিউরড, লাখ ভালো থাকলে 10-এ। আচ্ছা, আবিদ বলছে অস্ত্র হচ্ছে ব্রেইন। ওকে, ফাহিম শাহরিয়ার এইচএসসি 26-এর ওরিয়েন্টেশনটা আজকে হবে না, তো কারণ তোমাদের কোর্স যেহেতু একটু পিছাইছে এই কারণে আর কি। ওকে, কমেন্ট করো, আমি দেখছি। আচ্ছা, যারাই এখন পেজে ইনবক্স করতেছো যে ভাইয়া এনরোল করতে চাচ্ছিলাম কিন্তু আমার তো পার্সোনাল বিকাশ নাম্বার নেই, অমুক তমুক, কোনো সমস্যা নেই, যে কোনো দোকান থেকেও পেমেন্ট দিতে পারো। দেওয়ার পরে তাদের ট্রানজ্যাকশন আইডিটা একটু লিখে নিয়ে আসতে হবে, কারণ আমাদের ওয়েবসাইটে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হয়, এই আর কি। আর যদি কোনো সমস্যা হয় জাস্ট পেমেন্ট করে তারপর আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই হবে, কোনো সমস্যা নেই। ওকে, সো আমি একটু কমেন্ট দেখে আসি। ব্রেইন, আবিদ শামস বলছো ব্রেইনের কথা, আমি একটু বলে দেই, সেইটা তো বটেই, ওইটা ছাড়া তো কিছু হবে না। ব্রেইনের ইউজ না করলে তো তোমাকে মানুষ পাগল বলবে। আমরা এখানে অস্ত্র বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কয়েকটা অস্ত্র আছে। এক নাম্বার অস্ত্র হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য, কেউ তো বলতে পারলা না, সুমিত বলো। সেটা হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর, তোমরা জানো আমাদের সময় ক্যালকুলেটর যখন আমরা আহ, ব্যবহার করা শিখতাম ক্লাস 9-এর প্রথম সায়েন্টিফিক ক্যালকুলেটর, আমরা কতগুলো গেম খেলতাম। আমাদের সময় তো স্মার্টফোন ছিল না, মোবাইল ছিল না, গেম ছিল না, আমরা কি করতাম জানো? ক্যালকুলেটরে একজন আরেকজনের নাম লেখা শিখতাম। ধরো আমার নাম আরিফ, সো আমি ARIF কিভাবে লিখব, কিভাবে লিখব, হ্যাঁ। সো ওই জিনিসের প্র্যাকটিস যখন করতাম তখন আমরা বুঝে যাইতাম যে আসলে ক্যালকুলেটরে কত কিছু করা যায়। কিন্তু তোমাদের এখন দেখি যে তোমরা এগুলো পারো না, এটা পারতে হবে। ক্যালকুলেটরে যে যত স্মার্ট হবা, ট্রাস্ট মি, সে বিভিন্ন রকমের ক্যালকুলেশন থেকে শুরু করে বিভিন্ন কিছু অনেক বেশি ফাস্ট করতে পারবা। সো ক্যালকুলেটরে একটু ওস্তাদ হয়ে যাও, এবং এই ছোট বয়সে যত বেশি এটাতে ওস্তাদ হবা, যত বড় হবা তত বেশি এক্সপোনেনশিয়ালি জিনিসটা কাজে লাগতে থাকবে। আচ্ছা, তারপর আর একটা অস্ত্রের কথা যদি বলি, সেটা হচ্ছে তোমাদের ওই যে জ্যামিতি বক্স। জ্যামিতি বক্স, কারণ তোমাদের এখন এই সম্পাদ্য উপপাদ্য আছে না সুমিত? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, সো জ্যামিতি বক্স, এই জিনিসগুলোতে এক্সপার্ট হইতে হবে, একেবারে তোমার জিনিসটা হাতের মাথায় থাকতে হবে। ধরো আমি একজন মিস্ত্রি, আমি বেসিক্যালি নিজেকে মিস্ত্রি বলে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সো তোমরা আমাদের অফিসে আসলেও হবে, এখানেও বেশ কিছু যন্ত্রপাতি আছে, তুমি আমার বাসায় গেলে তো পাগল হয়ে যাবে, আর আমার বাড়িতে, গ্রামের বাড়িতে গেলে তো আরও পাগল হয়ে যাবে যে ভাই এদের কাছে এত যন্ত্রপাতি কেন। এত যন্ত্রপাতি বলতে আমার কাছে, আচ্ছা তোমাদেরকে আমি এখনই একটা জিনিস দেখাই, বুঝছো? মানে আমাদের এখানে অফিস ডেকোরেশনের জন্য রাখছি, বাট বেসিক্যালি এটা একটা মজার কাজের জিনিস আর কি। দাঁড়াও আমি একটু দেখাচ্ছি। ওকে, সো এই জিনিসটা, এটা কি জানো? এই যে একটা ভারী জিনিস, এটা তোমরা বিভিন্ন ওয়ার্কশপে হয়তো বা দেখছো, বা লেদ কারখানায় থাকে আর কি। এটাকে বলা হচ্ছে ভাইস। এই ভাইস দিয়ে চেপে ধরে, এই যে এখানে দাঁত আছে, চোয়াল বলে আর কি, এই জয়ের মধ্যে রেখে কোনো একটা কিছু শক্ত করে এরকম টাইট দেওয়া যায়। টাইট দিয়ে তারপর আমরা কাটাকাটি যে কোনো কাজ করতে পারি। সো আমার কাছে প্রচুর এরকম মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রোমেকানিক্যাল জিনিস আছে। সো আমি এই যে যে একজন মিস্ত্রি, আমি নিজেকে মিস্ত্রি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার ভালো লাগে, আমি এই টাইপের টুকিটাকি কাজ করি। সো এখন ঘটনা হচ্ছে, আমি আমার প্রত্যেকটা যন্ত্রপাতি ভালো করে চিনি, লিটারালি ভালো করে চিনি। আমি একটা স্ক্রু দেখেই চিনতে পারি এই স্ক্রু খোলার জন্য আমার কত সাইজের স্ক্রু ড্রাইভার লাগবে। ইভেন ওইটা যে হবে না, আমি দেখে বলে দিই এটা না আর একটা, এবং এক্স্যাক্টলি দ্যাট ওয়ার্কস। সো এটার কারণটা কি? বিকজ অফ লং টাইম কানেকশন। আমার কাছে এমন কিছু যন্ত্রপাতি আছে যেটার বয়স আমার চেয়ে বেশি। আমার চেয়ে বেশি মানে বুঝতে পারতেছো? আরে মেহেদি, এই যে তোমাদের মেহেদি ভাইয়া চলে আসছে, এই আস্তে আস্তে। সো তোমাদের মেহেদি ভাইয়া চলে আসছে, আমি একটু ভগর ভগর করতেছি, একটু পর মেহেদি ভাইয়া ভগর ভগর করবে। সো মেহেদি, তুমি আসলা কিসে? আমি তো আসলাম হচ্ছে টেসলাতে। টেসলা?
মানে ওই যে মেশিন রিক্সাতে মেশিনের মেশিন রিক্সা। রিক্সাতে আচ্ছা, তোমার ওটাতে কিন্তু আমি ছিলাম একটু। তোমার কিন্তু একটু পরে এসএসসির ওদের সাথে কথা বলতে হবে যে তোমার এসএসসি পরীক্ষার যে স্ট্র্যাটেজিগুলো ছিল ওদের কেমন হওয়া উচিত। সো আমি একটু কথা বলে নিই, হ্যাঁ? ওকে, একটু বসো। সো যেটা বলছিলাম যে আমার যন্ত্রপাতি বেশ কিছু আছে যেটার বয়স আমার বয়সের চেয়ে বেশি, মানে কি ওটা আমাদের বাসায় আগে থেকে ছিল, ওই জিনিস আমি এখনো যত্নে রাখছি। সো ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি তোমার যন্ত্র যেগুলো আছে, তোমার যে অস্ত্রগুলো আছে যেগুলো তোমার পরীক্ষার হলে ব্যবহার করা লাগবে, ইভেন ধরো স্কেল পেন্সিল, এইটাও তোমার অস্ত্রের মধ্যে পড়ে। স্কেল, অনেকে জানে না তার স্কেলের উইডটা কত, মানে চওড়া কতটুকু, ঠিক আছে? বিভিন্ন স্কেল চিকন আছে, মোটা আছে না, সো জানে না খাতায় কিভাবে দাগ টানবে এটা বুঝতে পারতেছে না। আমরা এগুলো বলে দিব, বাট বললাম আর কি, তুমি তোমার এই অস্ত্রগুলো সম্পর্কে আগে থেকেই জানো। যদি না জানো তাইলে ভাই পরীক্ষার হলে যায় বিপদ, ঠিক আছে না? সো এই জন্য বলে রাখলাম আর কি। পরের পয়েন্টে আসো, খাওয়া, গোসল, ঘুম, টয়লেটের রুটিন মানো। যেমন ধরো এইখানে যে কয়টা জিনিসের রুটিন মানতে বলা হয়েছে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে বলে দেই, এই ঘুম। এই ঘুমের রুটিন যদি এলোমেলো করে ফেলো, যে মেলা রাত জেগে তুমি রিলস দেখতেছো ফেসবুকে, আরে বিপদ, একদম বিপদ। আর এই কাজগুলো করলে তোমার হাতে মোবাইলটা যেহেতু আম্মু বা আব্বু দিছে অনলাইনে পড়ার জন্য, তুমি যদি এটার খারাপ ব্যবহার করো, আব্বু বা আম্মু 2-4 দিন পরে জেনে যাবে বেসিক্যালি। তখন যেটা হবে, তুমি যখন কলেজে উঠবা তখন হয়তো মোবাইলটা নিয়ে যাবে, বিপদে পড়বা। সেই জন্য ছোট থাকতে একটু রোজা রাখা শেখো। রোজা রাখা মানে বুঝছো তো, একটু একটু ধৈর্য ধারণ বা একটু সংযম পালন করা, যে ভাই আমার এখন এটা দেখার কথা না, এই রিলসে কি একবার নাচতেছি, এটা কি দেখার কি আছে, এইসব তামাশা যত পারো একটু কম রাখো আর কি। আচ্ছা, তারপরে আসো টয়লেটের ব্যাপারটা। এটা নিয়ে বললে অনেকে মানে হাসাহাসি করে, বাট ট্রাস্ট মি, ঘুমের ঘুমের ঠিক না হইলে টয়লেটের লাইন ঠিক থাকবে না। কথা খুবই সহজ। যেমন তোমরা জানো কিনা জানি না, টয়লেটে যাওয়া মানে বড়টা আর কি, মানে হাগু করা, এই ব্যাপারটা করে ফেলতে হয় সকালে ঘুম থেকে উঠেই একেবারে। যাদের এই জিনিসটা হয় না, তোমরা নিজেরাই একটু চিন্তা করে দেখবা আমি মিথ্যা বলছি কিনা, যাদের সকালে ঘুম থেকে উঠেই এই জিনিসটা ক্লিয়ারলি হয়ে যায় না, তারা না কেমন যেন একটু মরা মরা ফিল করে, সারাটা দিন দেখবা একটু ডাউন সিনড্রোমে ভোগো। কেমন এনার্জি জানি পাইতেছি না, কেমন কেমন জানি লাগতেছে, চোখে মুখের মধ্যে কেমন আন্দাজ দেখতেছি। এটা হয় তার কারণ তোমার এই ব্যাপারটা ক্লিয়ার না। ট্রাস্ট মি, আই এম টকিং লাইক এ ডক্টর, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এইটাই হয়, ঠিক আছে? আমার নিজের এই জিনিস তোমাদের বয়সে ঠিক ছিল না, কিন্তু আমি যখন ঢাকায় আসছি বুয়েটে, তখন দেখলাম আমাদের ডাইনিংটা খুবই টাইমলি বন্ধ হয়, টাইমলি ওপেন হয়। ইচ্ছা মতো আমি খাইতে পারি না, চাইলে আমি দুপুরের খাবারটা বিকাল 4টায় খাইতে পারি না, কারণ ওই 12:30টায় খোলে, ডাইনিং ওপেন হয়, আর 2টার সময় বন্ধ হয়ে যায়। এইটুকু টাইম লাইনের মধ্যে খেয়ে ফেলতে হবে। সো যখন খাওয়ার টাইম লাইনটা ঠিক হইলো, তখন ঘুমেরটা অটোমেটিক ঠিক হয়ে গেল, যদিও মাঝে মধ্যে রাত জাগা লাগতো, কিন্তু ওইটার সাথে সাথে না এইটাও চলে আসলো। গোসলের ব্যাপার, একটু পরেই দুপুরের পরে আমাদের সেশনাল ক্লাস থাকতো। সেশনাল মানে ল্যাব ক্লাস যেটাকে তোমরা বলো, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলে সেশনাল। ওই সেশনাল অ্যাটেন্ড করার জন্য তোমার গোসল টাইম মতো করে বেরিয়ে হবে, তাহলে হবে না। কারণ ওই যে সেশনাল ক্লাস সেরে আমি টিউশনিতে যাইতাম। সো তুমি যদি তোমার জীবনটাকে একটা সুন্দর রুটিনে বাঁধতে না পারো, ট্রাস্ট মি, প্রতিটা দিন তোমার যাবে হচ্ছে জিমায় জিমায়। এতে প্রতিদিনের পারফরমেন্স একটু একটু করে খারাপ হইতে থাকলে দিন শেষে দেখবা তোমার অর্জনটা শূন্য। আচ্ছা, পরের কথা আসো, এইটা ভয়াবহ গুরুত্বপূর্ণ, এবং এইটার জন্যই মনন একাডেমি, মানে দিস ইজ দ্য রিজন দ্যাট মনন একাডেমি স্ট্যান্ডস ফর। সেটা হচ্ছে নিয়ম বা যুক্তির প্রতি শ্রদ্ধাশীল হও। তোমাদের বইতে অনেক আবোল তাবোল কথাবার্তা লেখা আছে না, সেই আবোল তাবোল কথাগুলো জানবা, কিন্তু দিন শেষে না তুমি হাসবা ওগুলো নিয়ে, যদি যুক্তির নিরিখে ওটা না টেকে। প্লিজ ভাই, তুমি যতই বলো না কেন গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব, তুমি হাতি হবা, তুমি হাদি হইতে পারবা না। হাদি হইতে গেলে তোমাকে যৌক্তিক জায়গাটায় স্পষ্ট থাকতে হবে, যে আমি লিখেছি হয়তো বা পরীক্ষার হলে ওইটা, কিন্তু আমি জানি এটা সত্য না, এটা মিথ্যা। এই মিথ্যাকে যারা মেনে নেয় অল্প বয়সেই, তোমার কোনো পিছুটান নাই এখন, লিটারালি তোমার জীবনে এখন কোনো পিছুটান নাই। যত বড় হবা জীবনে তত দেখবা যে তোমার পিছুটান বাড়বে। তুমি একটা কথা বলতে পারতেছো না সাহস করে কেন? তোমার বাচ্চাটা একা একা স্কুলে যায়, যদি তাকে কেউ ক্ষয়ক্ষতি করে, তোমার যদি চাকরিটা চলে যায়, তোমার যদি ব্যবসাটা চলে যায়, যত বড় হবা জীবনে তত পিছটান বাড়বে। তোমার আব্বু আম্মুকে কে দেখবে, অনেক ধরনের ভয় ভর করবে। তুমি এখন বাচ্চা মানুষ, কিসের ভয়? তুমি সত্যটা জানো, সত্যটা জানো। পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য তুমি ভুলটা লেখো, বাট তোমার যে জানাই হইল না। তোমার এক বন্ধুর কথা চিন্তা করো, যে মনন একাডেমিতেই পড়তে হবে তা না, মানে সামহাও না সে সত্যটা জানেই না, সে আসলে কতটা কুয়োর ব্যাং, কতটা কম জানে, পৃথিবীটা তার কাছে কত বোকার স্বর্গের মতো, এটা কি বুঝতে পারতেছো? সো তোমার এই বয়সে যেহেতু বিজ্ঞানের সাথে পথ চলা শুরু হচ্ছে, বিজ্ঞানের কাজ কি ভাই? যুক্তি নিয়ে কাজ করা। সো তুমি সঠিক যুক্তিটা তো জানো, কারণ তুমি শুধু A+ পাইলেই কি হয় জীবন এখানেই শেষ? আরে ভাই না,
তোমার প্রফেশনাল লাইফের কথা চিন্তা করো না। ধরো তুমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছ, তুমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছ, বা তুমি একজন ডাক্তার হচ্ছ, হোয়াটসো এভার ইউ আর, তুমি সঠিক জ্ঞানটা তোমার মধ্যে নাই। তুমি খালি বইতে যা লেখা আছে এটাই তুমি জানো। বাস্তবতা ভাবো তো, কোনো অফিসে কি তোমাকে আসলে হায়ার করার কথা? কেউ কি চায় তার কম্পিউটারটা নষ্ট করে ফেলুক, বা তার $1,000,000 একটা প্রজেক্ট ভুল 2-4 লাইন কোড লেখার কারণে পুরো প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাক অনলি বিকজ তুমি বলবা স্যার এটা তো আমি বইতে পাইছি। আরে বেটা, তুই বই থেকে পাইছিস কি তা কে জানে? ইজ ইট ওয়ার্কিং? দ্য আনসার ইজ নো। দেন গো, আই ডোন্ট নিড ইউ, ইউ আর ফায়ার্ড, ইনস্ট্যান্টলি ইউ আর ফায়ার্ড। তোমরা ইলন মাস্কের নাম তো শুনছো, সে কি বলে? আই ডোন্ট নিড ইউর সার্টিফিকেট, আই নিড টু সি ওয়েদার ইউ ক্যান কোড অর নট। মানে তুমি কোডিং পারো কি না, মানে সে কোডার হায়ার করার সময় কথা বলছে। সো তার শুধু কোডারের ক্ষেত্রে না, তার সব ক্ষেত্রে একই ফিলসফি। ইনফ্যাক্ট শুধু ইলন মাস্ক না, আমি নিজে একজন যদি এমপ্লয়ার হই, আমাদেরও তো ছোটোখাটো একটা প্রতিষ্ঠান আছে, সেইখানেও আমি যখন এমপ্লয়ি হায়ার করি, মানে আমি এইটাই দেখি ভাই, ওর পারফরমেন্স কি, কে দেখতে গেছে ওর সার্টিফিকেট? আমি দেখতে গেছি? দেখতে যাই না, এটা লাগে না ভাই, এইটা জাস্ট একটা ফর্মালিটি। তার মানে এই ভাবা যাবে না যে ভাই তাহলে আমি ম্যাট্রিক নাই পাস করি। আরে না রে বোকা, পাস তো করতে হবে। ওইটাই ইন্ডিকেট করে যে তুমি সিনসিয়ার কিনা, তুমি নিয়ম মেনে চলো কিনা, হ্যাঁ, নাকি তুমি রাস্তার রং সাইড দিয়ে টান দাও। সার্টিফিকেট অর্জন করো, কিন্তু তোমার রিয়েল ক্যাপাবিলিটি তো অর্জন করতে হবে। এইটার জন্যই যুক্তি লাগে, এইটার জন্যই তোমার প্রপারলি নিয়মের সাথে পথ চলা লাগে, যে আসলে নিয়মটা কোনটা, প্রকৃতি কোন নিয়মে চলে। সো এই জিনিসটা শেখার জায়গা কিন্তু মনন একাডেমি। আমি আবারও বলছি, সবাই তোমাকে পড়াবে, এ প্লাস পাওয়াবে। মনন একাডেমিতে না পড়লে যে এ প্লাস পাবে না তা না, বাট সত্যটা জানার জন্য মনে হয় মনন একাডেমি অন্যতম সেরা জায়গা। আমরা এটা খুবই কনফিডেন্টলি বলতেছি। আরও অনেকেই শেখায়, আলহামদুলিল্লাহ, আরও শেখাক, আমরা চাই সবাই শেখাক, এইটাই সবার দায়িত্ব হওয়া উচিত, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে খুব ফোকাস থাকবে, অনেক বেশি ফোকাস থাকবে কিন্তু এই জায়গাটাতে আর কি, বলে দিলাম। আচ্ছা, অপূর্ব কুমার, তোমাদের অপূর্ব দাদা কি কমেন্ট করছে দেখে নেই। আমি থাকলে ওই যন্ত্র দিয়ে আপনার উপর এক্সপেরিমেন্ট চালাইতাম, এই জন্য আজকে মনে হয় আমাকে আসতে বলেননি। ফাজিল, তোরে দিব কিল। আচ্ছা, তারপরে মাহমুদ আহমদিনেজাদ বলছে কি, প্রবলেম মেকিং ডায়েরি, আননোয়িংলি সামহাউ আই স্টার্টেড ইউজিং দিস মেথড আফটার মাই এসএসসি প্রিটেস্ট অ্যান্ড দ্যাটস অসাম ম্যান। ইয়েস, তোমাদের বড় ভাইয়া HSC 26-এর নেজাদ, হ্যাঁ, খুব ভালো কথা বলছে। আচ্ছা, শ্বেতাব বলতেছে আমি তো স্টুডিওতে মোটা মোটা কপি কল পর্যন্ত দেখেছি। ইয়েস, আমার সামনে এখনও একটা আছে, আমি তোমাদেরকে একটু দেখাই। তোমাদের শ্বেতাব ভাইয়া HSC 26 ও যেটা দেখে গেছে সেইটা হচ্ছে এই যে দেখো, কপি কলের চাকাগুলি রাখছি, অনেক বেশি ভার হয়ে যায়। এই যে দেখো কপি কল, তোমরা কপি কলের নাম শুনছো? এটার মধ্যে একটা চাকা থাকে, এটার মধ্যে দিয়ে দড়ি ঢুকায় দেয়, একদিকে টান দিলে আর একদিকে ওঠে। সো এইটা হচ্ছে সেই কপি কল। ও বলতেছে যে এইটা দেখছে আমাদের স্টুডিওতে। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে আর কি, দিব স্টুডিও ট্যুর তোমাদেরকে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ফাহিম শাহরিয়ার বলছো ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো রিপ্লাই পাচ্ছি না সকাল থেকে। আচ্ছা, একবার না পাইলে দেখো শতবার, আরেকবার টোকা দাও। তবে টোকা দিয়ে তোমরা অনেক সময় শুধু সালাম দিয়ে বসে থাকো বা ভাইয়া বলে বসে থাকো, এই কাজটা করো না। যে সমস্যার জন্য নক করতেছো ওইটাই বারবার কপি পেস্ট করে দিবা, তাহলে আমরা রিপ্লাই দিব আর কি, সমস্যা নেই। ওকে, সো এরপরে আসো পরের পয়েন্টটাই দেখো, যেটা এতক্ষণ বলছিলাম, কিতাবি হও ভাই। কিতাবি মানে বুঝো, কিতাব পড়ো, কিতাব পড়ো। এখন তোমার সরাসরি এসএসসি পরীক্ষার সামনে, তার মানে হচ্ছে বাংলাদেশে যেহেতু বসবাস করতেছো, সত্যটা তো জানবা, কিন্তু বইতে যে কি আছে ওইটাই কিন্তু পরীক্ষায় দাগায় আসতে হবে ভাই। এখানে কোনো ফাইজলামি চলবে না, নো ম্যাটার হোয়াট। বইতে যা লেখা আছে সেইটাই দাগায় আসতে হবে। ওই যে মেদি কি যেন পরীক্ষা আসছিল, এই কি, কোনটি চমকপ্রদ বল, এই সুমিত ফিজিক্সে আসছিল না, কোনটি চমকপ্রদ বল। সো ঘটনা হচ্ছে বইতে যদি লেখা থাকে যে মহাকর্ষ বল একটি চমকপ্রদ বল, গাধারা আমাদের স্যাররা প্রশ্নই করবে ওইভাবে, তোমার উত্তরও দিতে হবে ওইভাবে ভাই। এটা না করলে তুমি বিপদে পড়বা, আমিও বিপদে পড়বো, ঠিক আছে? সো কিতাবি হইতে হবে, বই লাইন বাই লাইন পড়ার অভ্যেস করতে হবে। এই যে 9-10-এ আমি স্পষ্ট করে বলে দেই, লাইন বাই লাইন বই পড়তে হবে দাগায় দাগায়। তুমি ইন্টারমিডিয়েটে ওঠা মাত্র বা এসএসসি পরীক্ষা শেষ করা মাত্র এই আরিফক জীবনে কোনোদিন তোমার বলবে না বই পড়, বলবই না। কারণ তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়ের যে সেরা অবস্থা, 9-10-এরটাও তাই, বাট 9-10-এ তো একটা ফিক্সড বই আছে সরকারের পক্ষ থেকে যে এই বইটা থেকে প্রশ্ন করা হবে, কিন্তু ইন্টারমিডিয়েটে তো তা নাই। ওইখানেই যায় দেখবা যে কেন বারবার বলছিলাম যে সঠিক যুক্তিটা শেখো। সঠিক যুক্তিটা না শিখলে, বিজ্ঞান তো ছেলে খেলার জিনিস না যে এখানে যে এক জিনিস বলো ওইখানে যে আরেক জিনিস বলো, দেখবা যে যুক্তি মিলতেছে না। ওকে, তারপরে আসো, ফাহিম শাহরিয়ার বলছে এইচএসসি এন্ড গেম কবে শুরু হবে ভাইয়া? আর কয়েকদিন সময় লাগবে, কারণ যেহেতু পরীক্ষা আগাচ্ছে পিছাচ্ছে, একবার শিক্ষা বোর্ড যা করতেছে, এই জন্য আমরা একটু সময় নিচ্ছি আর কি। ওকে, তারপরে আসো, পরে আমার লাস্ট সবক তোমাদেরকে,
প্রয়োজনের আর অপ্রয়োজনের তফাৎ জানো স্পষ্টভাবে। তোমাদের বইতে অনেক কিছু থাকবে, অনেক কিছু আছেও, সবই কি জরুরি? আনসার হচ্ছে না। সো তুমি যদি না জানো রে ভাই যে কোনটা যে কাজে লাগবে আর কোনটা যে ফালাই দিতে হবে, এটা তো বিপদ। সো আমরা ওভারঅল সবই পড়বো, তারপরেও মোরলেস অপ্রয়োজনীয় জিনিসগুলো তোমার একটু জানা থাকতে হবে যে এটা কোনো কাজে দরকার নাই, এমনি দিয়েছে আর কি। সো ওই জিনিসটা একটু ক্লিয়ারলি আমরা জেনে থাকবো। ওকে, সো এটা গেল ওভারঅল কথাবার্তা। এইবার চলো একটু হাতে ধরে আমি কেমিস্ট্রির কথাটা বলে দিয়ে তারপরে ম্যাথ ফিজিক্সের ভাইয়াদের কাছে চলে যাচ্ছি। তোমাদের কিছু আমি ফাউন্ডেশন ক্লাস নিব, যেটা এসএসসি 25-এও নিয়েছিলাম, বাট ওদের চেয়ে একটু আলাদা হবে, ভিন্ন হবে। সেইটাতে আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিব, এবং এই ক্লাসগুলো আমরা ফ্রি লাইভ আকারেই নিব, সো দ্যাট আমাদের কোর্সে ভর্তি না হলেও তুমি যেন দেখতে পারো। এটা বাংলাদেশের সবার জন্য আমাদের একটা, বলতে পারো যে একটা ট্রিবিউট, যে ভাই সবাই দেখ, একটু শেখ, একটু মানুষ হয় আর কি। সো আমাদের কোর্সে ভর্তি না হলেও তুমি এই জিনিসগুলো পাবা। সো জিনিসটা কি, 1 থেকে 30 পর্যন্ত মৌলের বয়ান। বয়ান মানে কি বুঝো? ওর পারমাণবিক ভর কত, ওর যোজনী কত, হ্যাঁ, ওর জারণ সংখ্যাগুলো কেমন হইতে পারে, এই তথ্যগুলো জানাই নাই, তোমার জীবনে শোনোই নাই যে ভাই হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, +1 0 -1 এরকম যে হয়, এটা তুমি জানোই না। এটা কেমন কথা ভাই বলো তো? তুমি হয়তো বা এসএসসি পাস করে ফেলছো, বাট এটা আফসোসের বিষয় যে হাইড্রোজেনের জারণ সংখ্যা যখন -1 হয় তখন যে এক ঘটনা থাকে, +1 হইলে যে আর এক ঘটনা থাকে। আচ্ছা বলো তো, আমি যদি বলি H2O, এটা হচ্ছে অক্সিজেনের হাইড্রাইড, অক্সিজেনের হাইড্রাইড। ওকে, তারপরে ধরো NaH, এইটাকে আমি বললাম এটা হচ্ছে সোডিয়ামের হাইড্রাইড। এই দুইটা কথার মধ্যে এক জায়গায় একটু ভুল আছে, কে বলতে পারবেন দেখি, কমেন্ট করে জানান। এই দুইটা কথার মধ্যে এক জায়গায় একটু ভুল আছে, সেই ভুল জায়গাটা কোথায়? হাইড্রোজেন আছে তাইলে এটাকে বলতেছি হাইড্রাইড, এখানেও হাইড্রোজেন আছে তাহলে এটাকে বলতেছি সোডিয়ামের হাইড্রাইড। এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে বলে বলতেছি এটা অক্সিজেনের হাইড্রাইড, এখানে সোডিয়ামের সাথে হাইড্রোজেন আছে বলে বলতেছি সোডিয়ামের হাইড্রাইড। নাও আই নিড টু নো কোনটা আসলে ভুল। এখানে যে কোনো একটা ভুল আমি বলে দিচ্ছি, দুইটাই কারেক্ট না, দুইটাই কারেক্ট না, বলেন তো দেখি বন্ধুগণ, বলেন। এই আব্দুল মজিদ রকি পিটান দিব, দুষ্টু কি বলে এগুলা, ওটা তো মুখ ফসকে বলে ফেলছি, আমি কি ইচ্ছা করে বলতে চাইছি? বোঝো না, বয়স হয়েছে তো। হ্যাঁ, আজকে কমেন্টের মধ্যে আরিফ ভাইয়ের সাথে যুদ্ধ হবে, অস্ত্র অলরেডি আবার রেডি হয় কেমনে? অপূর্ব, তোমারও তো ইংরেজি কোর্সে ভর্তি করায় দেওয়া দরকার, বলো। এই দুইটার মধ্যে কোনো একটা ভুল আছে, যদি বলতে না পারো তাইলে তোমাদের জন্য ফাউন্ডেশন ক্লাস করা বাধ্যতামূলক, যেটা জানো না। আচ্ছা, কাউকে তো কমেন্ট করতে দেখতেছি না, সবাই চুপচাপ হয়ে গেছে, তাহলে আমি একটু বলে দিই। এইখানে আসলে বলে দিব মেহেদি, জি ভাই বলে দেন। নাকি ওরা আরেকটু চিন্তা করবে? চিন্তা তো হয়ে গেছে। হয়ে গেছে না? আর কত ভাই? হ্যাঁ, আর কত, রাইট। আচ্ছা তাহলে বলে দিচ্ছি, এই যে উপরের যেটা বলছি এটা ভুল। কেন ভুল জানো? হাইড্রাইড কখন হয়? হাইড্রোজেনের জারণ সংখ্যা -1 হইলে তখন হাইড্রাইড হয়, অর্থাৎ হাইড্রোজেনটা যখন নেগেটিভ আকারে থাকে। বুঝতেছো না তাই না? আমি একটু তোমাদেরকে রিলেট করাই, দেখো সব বুঝে যাবো। আমাকে একটু বলো, Cl- এর নাম কি? ক্লোরাইড আয়ন, তাই না? CHLO, আমি একটু ইংরেজিতে লিখে ফেলছি, সরি, ক্লোরাইড আয়ন। এইটার নাম কি? O2- এর নাম কি? এটাকে বলে অক্সাইড আয়ন। S2- এর নাম কি? এটাকে বলে সালফাইড আয়ন। আচ্ছা, আরও কি কি চিনো তোমরা? Br- চিনো, এটাকে কি বলে? ব্রোমাইড আয়ন, তাই না? আচ্ছা, তারপরে আমাকে বলো OH- কে কি বলো? এটাকে বলো সরি, এটাকে আমরা বলি হাইড্রক্সাইড আয়ন। সো এই যে দেখেন তো, সবার নামের পিছনে এই যে বিশেষ একটা ব্যাপার আছে, আইড আয়ন। এই আইড কখন বলে? যে কাউকে তো বলা যায় না তো। Na+ যেটা, এটাকে কি আমরা বলতে পারি সোডিয়ামাইড আয়ন? এটা কি বলা যাবে? আনসার হচ্ছে না রে ভাই, এটা তো বলা যায় না, এটা হাস্যকর জিনিস হয়েছে, এটা বলা যাবে না। কেন বলা যাচ্ছে না? বিকজ অ্যানায়নগুলোর নামের পিছনে আইড থাকবে, একটা বিশেষ টাইপের অ্যানায়ন, ওটার দিকে যাচ্ছি না এখন।
সো অ্যানায়ন হইতে হবে, অ্যানায়নিক থাকা লাগবে, তাইলে নামের পিছনে আইড লাগানো যাবে। ঠিক আছে? সো কাহিনী হচ্ছে এইখানে দেখো তো, এইখানে হাইড্রোজেনটা কি অবস্থা আছে? হাইড্রোজেন তো পজিটিভ, অক্সিজেন তো নেগেটিভ। সো এটা হচ্ছে হাইড্রোজেনের অক্সাইড। তাহলে এটা সঠিকটা হচ্ছে, এটা হচ্ছে কি বলছি, এটা হাইড্রাইড না, এটা হচ্ছে অক্সিজেনের, সরি, হাইড্রোজেনের, হাইড্রোজেনের অক্সাইড। এইটা কারেক্ট, এইটা কারেক্ট কথা। এটা অক্সিজেনের হাইড্রাইড হবে না, এটা হবে হাইড্রোজেনের অক্সাইড। ঠিক আছে? বাট এইখানে কেন হাইড্রাইড ঠিক আছে? কারণ এখানে দেখো সোডিয়ামটাই প্লাস, সোডিয়ামটাই প্লাস আর হাইড্রোজেনটা কি বলুন তো, মাইনাস। সো হাইড্রোজেন যেহেতু মাইনাস, তাহলে এটা হাইড্রাইড, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। তোমরা কি বুঝিয়েছো আমার কথা নাকি? আচ্ছা, জাকিয়া সুলতানা পারসিলা, সরি আমি তার মধ্যে বলে ফেলছি, ভেরি গুড, শাবাশ। হ্যাঁ, তোমাদের আরেকটা মজার ব্যাপার বলে দেই, এই যে দেখো অ্যানায়নগুলোর নামের পিছনে যে আইড থাকে না, তোমরা আমাকে একটা কথা বলো তো, পর্যায় সারণীতে, পর্যায় সারণীতে আমি যদি একটা দ্রুত পর্যায় সারণী আঁকি, তাহলে দেখতে অনেকটা এরকম। এই যে প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপটা 1 ঘর খাটো, তারপরেরটা 2 ঘর খাটো, এই মেলা দূর যেয়ে তারপর আবার খানিকটা উঠে যায়, এইটা হচ্ছে মোটামুটি পর্যায় সারণীর চেহারা। সো এখন এই পর্যায় সারণীতে নিচে আবার 2টা কোল বালিশের মতো জিনিস দেখো না, এটা মাথার বালিশ, এটা কোল বালিশ। এই কোল বালিশ 2টার নাম কি মনে আছে আপনাদের? এটাকে কি বলে জানো? এই যে এই কয়টা মৌলকে, ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত আর কি বলে, অ্যাক্টিনিয়াম থেকে লরেনশিয়াম পর্যন্ত, এই মৌলগুলোকে কি বলে? প্রথম যে আমাদের পর্যায়টা দেখতে পাচ্ছি এখানে, এটাকে আমরা শিখছি ল্যান্থানাইড। তাহলে LANTHANIDE, ল্যান্থানাইড সিরিজ বলে, আর বা ল্যান্থানাইডস বললাম। আর এটাকে কি বলে? অ্যাক্টিনাইডস, NIDES, অ্যাক্টিনাইডস। মজার ব্যাপার কি শুনবা, এটা তো তোমরা বইতে শিখছো তাই না? সত্যটা হচ্ছে এই নামে ডাকে না, এটা ভুল নাম। এটা আগে প্রচলিত ছিল, এখন এই নামটা বাদ দেওয়া হয়েছে। IUPAC থেকে বলছে এই নাম হবে না। এখন আপনারা বলেন কেন হবে না, কেন বাদ দিয়েছে বলো তো বন্ধু? বলো বলো বলো, আমি সুযোগ দিলাম। বলো কেন এই দুইটাকে ল্যান্থানাইডস অ্যাক্টিনাইডস বলে না, বা ল্যান্থানাইড সিরিজ অ্যাক্টিনাইড সিরিজ বলে না? বলো দেখি। আলামিন হোসেন দুষ্ট, 2023 সালের কথা মনে পড়ে গেল তাই না? কত বড় হয়ে গেছিস অল্প কিছু দিনে। বলো কেন বলে না, কি বলে তাহলে এগুলাকে? এগুলাকে আগে বলা হইতো ল্যান্থানাইড সিরিজ বা ল্যান্থানাইডস, আর অ্যাক্টিনাইড সিরিজ বা অ্যাক্টিনাইডস। এখন এগুলোর নাম চেঞ্জ করে ফেলা হয়েছে, এগুলোর নাম দেওয়া হয়েছে হচ্ছে ল্যান্থা। বলে দিব, NOIDS, ল্যান্থানয়েডস। আর এইটাকে বলা হয় অ্যাক্টিনয়েডস। কেন এরকম করা হয়েছে বলেন তো? কে পারবা দেখি কমেন্ট করো, কেন ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েড বলা হয়, ল্যান্থানাইড অ্যাক্টিনাইড বলা হয় না, বাদ দেওয়া হয়েছে? তার কারণটা হচ্ছে, প্রথম কথা, ল্যান্থানাম নামটা থেকে আসছে হচ্ছে ল্যান্থানাইডস, অ্যাক্টিনিয়াম নামটা থেকে আসছে অ্যাক্টিনাইডস, মানে দুইটা ধাতুর নামে থেকে আসছে। সো বেসিক্যালি এটা দিয়ে কি বোঝায়, ল্যান্থানাম এর পরের যে মৌলগুলো একসাথে বলে হচ্ছে ল্যান্থানাইডস, অ্যাক্টিনিয়াম থেকে পরের মৌলগুলোকে একসাথে বলে অ্যাক্টিনাইডস, তাই না? সো এখন মজার কথা হচ্ছে, এই নাম দেখে তো মনে হচ্ছে কি জানো, অ্যানায়ন। অধাতুর নামের পিছনে কি থাকে? আইড থাকে না? এই যে এই আইড দেখে তো মনে হচ্ছে এটা অধাতু, আসলে তো অধাতু না, তো অধাতব কোনো আয়ন না এগুলা। তো এই জন্য নামটাকে চেঞ্জ করে রাখা হয়েছে হচ্ছে ল্যান্থানয়েডস অ্যাক্টিনয়েডস। এখন এই কথা কি তোমাদের বইতে আছে? আনসার হচ্ছে না। আরে বেটা, ইন্টারমিডিয়েটের বইতে পর্যন্ত এখনো ভুলভাল লাগে, ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সিরিজ বলে ডাকে। বাট এই IUPACর এডিট, এটা আসছে আরও 20 বছর আগে। তো আমি এগুলো ক্লাসেও ঠিকমতো বলি না, কারণ বললে মানুষ হাসে, মানে পাবলিকে তো বোঝে না, বইতে যা আছে এটার উপরে অন্ধবিশ্বাস রাখে, বই পূজা করে। সো ব্যাপারটা হচ্ছে, তোমাকে আমি বলে দিব, তুমি একটু শুনে রাখবা, কিন্তু এইটা যে পরীক্ষার খাতায় যে ঝাড়তে হবে আমি তা বলতেছি না, আমি বলেই দিই যে এইটা ঝাড়বা না, সঠিকটা এটা, মজা করো, বাট ওই ভুলটাই লেখো বইতে যা আছে। সো তোমাকে কিন্তু শিখতে হবে এইভাবে, ডুয়েল কোর প্রসেসর হইতে হবে, যে আমি এই সিচুয়েশন সামলাবো কিভাবে, আর আমি সঠিকটা জানবো কিভাবে, এই আর কি।
সো এইটা দেখলা যে এই অ্যানায়নের নামের পিছনে আইড থাকে আর কি। ওকে ভাইয়া, আইড বললে অ্যানায়ন বুঝায়, ওরা তো নিউট্রাল। ইয়েস, বাহ, জাকিয়া সুলতানা তো বেশ ভালো পারে দেখি, সাবাস। ওকে ঠিক আছে। সো এটা নিয়ে কি কথায় চলে গেছিলাম? ও, সো 1 থেকে 30 পর্যন্ত মৌলের বয়ান লাগবে, জারণ সংখ্যা শেখা লাগবে। জারণ সংখ্যা না শিখলে তুমি দেখা মাত্র একটা যৌগকে চিনবা না, যেটাকে অম্লধর্মী হবে নাকি ক্ষারধর্মী হবে, বেশি অম্ল না কম অম্ল, বা জারক হবে না বিজারক হবে, খুব ঝামেলা থাকবে আর কি। অম্ল চেনো ভাই, এটা ভয়াবহ গুরুত্বপূর্ণ। তুমি যদি অ্যাসিড না চেনো তাহলে যেটা হবে, তুমি যে কোনো লবণ দেখা মাত্র তার নাম বলে ফেলতে পারবা না, পারবাই না, মুখস্থ করা লাগবে। যে কটা মুখস্থ করছো ওই কটা পারবা, তার বাইরে একটারও নাম বলতে পারবা না। সো খুব ঝামেলা। আচ্ছা, আমি ক্লাসে দেখাবো, ফাউন্ডেশন ক্লাসে দেখাই দিব। রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ এমন কোনো চ্যাপ্টার নাই যেখানে তোমার কেমিক্যাল রিয়াকশন লাগবে না। সেটা একটা কমন জিনিস, এটা শিখে ফেলতে হবে। কোনো স্পেসিফিক চ্যাপ্টারের জিনিস না যে ভাই চতুর্থ অধ্যায়ের জিনিস এটা, আরে না বেটা। কেমিক্যাল রিয়াকশন, ব্যালান্সিং, তুমি একটা বিক্রিয়া না বললেও বিক্রিয়াটা কেউ যদি করেও দেয় তোমাকে, তোমার যেন মানে সমতাটা তুমি নিজে করতে পারো, ব্যালান্সিংটা যেন নিজে পারো, এটা খুব গুরুত্বপূর্ণ। পর্যায় সারণী সম্পর্কে ধারণা থাকিতে হইবে। আমি কি এখন তোমাদের সাথে গল্প করতে এসে কি আগে কি শিখে আসছিলাম যে আমাকে এখন পর্যায় সারণী এঁকে দেখাইতে হবে, দেখি আমি একটু প্র্যাকটিস করি? আরে না, এগুলো জানা থাকতে হয়, কমন সেন্স, একদম কমন সেন্স। ওকে, তারপরে কি প্রশমন বিক্রিয়া, ওই যে তোমরা শিখছো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করো লবণ আর পানি, সেটাকে প্রশমন বিক্রিয়া বলে, কিন্তু না, এর বাইরে আর একটি জিনিস আছে, সেগুলো দেখাই দিব আর কি। লাস্টে হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ভাই বড় ক্লাসে উঠা এই জিনিসটা প্রতি অধ্যায়ে প্রতি টপিকেই লাগবে বলা যায়, প্রায় প্রায়। মানে এটা এমন একটা মৌলিক জিনিস, এটা ছাড়া ভাই ভাত খায় কেমনে, এটা লাগবেই লাগবে। সো এই জিনিসগুলো তোমাদের ক্লাস শুরুর আগেই হালকা পাতলা একটু দেখে রাখো। আর আমি তো ফাউন্ডেশন ক্লাস নিব, সেই ফাউন্ডেশন ক্লাসে আলোচনা করেই দিব আর কি, ঠিক আছে? ফাউন্ডেশন ক্লাসগুলো আমাদের ফ্রি লাইভ আকারেই যাবে। সো তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি নাও হও তাও দেখতে পারবা, তো ভর্তি হবে না কেন বেটা, হয়ে ভালো, ফাজিল কোথাকার। আচ্ছা ভাইয়া, এসএসসি 27-এর কেমিস্ট্রি কোর্স ফি কস্ট কত? গরু কোথাকার, এখন বড় ভাইয়াদের ক্লাস নিচ্ছি, তোরা ফুট, আমাদের পেজে নক করো, টাটা। ওকে, সো আমার বগর বগর শেষ। এবার আমরা একটু চলে যাচ্ছি কিছু এক্সট্রা খাতির নিতে আমাদের মেহেদি ভাইয়ের কাছে। মেহেদি প্লিজ আসো। আমাকে একটু আগে বলো, তুমি এসএসসি পরীক্ষা দিছো কত সালে? 2012 সালে। 12 সাল, কত বছর আগে? এটা তো 13-14 বছর হয়ে গেল মনে হয়। তাহলে তোমার অভিজ্ঞতাটা একটু ওদের সাথে শেয়ার করতে হবে, যে তোমার সময় তুমি কি কি বিপদে পড়ছিলা, ওরা যেন সেম বিপদে না পড়ে, এবং ওদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। সো তোমাদের মেহেদি ভাইয়া ম্যাথ পড়াবে, তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, নাও। তোমরা যে কাজটা করবা ক্লিক করে নাও। তোমরা যে কাজটা করবা সেটা হলো ম্যাথ বেশি বেশি হচ্ছে প্র্যাকটিস করবা। কারণ পরীক্ষা হলে এরকম হয় যে তুমি হচ্ছে একটা ম্যাথ দেখে গেছো যে খুবই সহজ ম্যাথ, কিন্তু পরীক্ষা হলে কি হচ্ছে মিলাতে পারতেছে না। এটার একটা রিজন হচ্ছে তোমরা হচ্ছে ম্যাথ দেখে যাও, করে যাও না, ঠিক আছে? তো এইটা হচ্ছে মাথায় রাখবা। আর এমসিকিউ অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা, কারণ এমসিকিউ তোমাদের দেখা যায়, আমি হচ্ছে আমার 12 বছরের বা 13 বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি যে তোমরা যে কাজটা করো, যে 25টা এমসিকিউর জন্য তোমরা 1 ঘন্টা সময় নাও, বা হচ্ছে 25 মিনিটে তোমরা হচ্ছে 8টা বা সর্বশেষ হলে হচ্ছে 10টা হচ্ছে এমসিকিউ সলভ করতে পারো। 25টা করতে হচ্ছে হিমশিম খাও। এটার রিজন হচ্ছে বাসায় যথেষ্টভাবে এমসিকিউ হচ্ছে প্র্যাকটিস না করা। তো এখন আমি তোমাদেরকে কিছু ম্যাথ দেখাবো একটু ডিফারেন্ট ওয়েতে, একটু কনসেপচুয়ালি হচ্ছে তুমি ফিল করতে পারো যে আচ্ছা ম্যাথ হচ্ছে এইভাবে করা যায়। তো তোমাদের জেনারেল ম্যাথের প্রথম যে চ্যাপ্টার সেটা হলো সেট ফাংশন। আসলে দেখি, সেট এবং ফাংশন। তো এক ক্লাসে তো এত কিছু দেখানো সম্ভব না, আমি হালকা একটু সেট নিয়ে ডিসকাশন করব। হ্যাঁ, আমি সেট পড়াচ্ছি, দেখো আমরা সেটে কি কি থাকতেছে। একটা ক্লাসে টোটাল 8 জন ছাত্র এবং ছাত্রী আছে। আবুল, দেন হচ্ছে বাবুল, রহিম, করিম, টোটাল হচ্ছে 4 জন ছাত্র আর 4 জন ছাত্রী। আনিতা, বিনিতা, চিন্তা, একটু বেশি চিন্তা করে, কি নাম ভাই? আর একটা হচ্ছে দিনিতা। দিন দরিদ্র মনে হয় নাকি? একজন চিন্তা করে। আচ্ছা, টোটাল হচ্ছে 8 জন ছাত্র এবং হচ্ছে ছাত্রী আছে। তো এরা কেবল হচ্ছে 9-10-এর বাচ্চা কাচ্চা, অবশ্যই চকলেট আইসক্রিম এগুলো পছন্দ করে, তোমরা অবশ্যই করো। তো ওদেরকে হচ্ছে আমরা হচ্ছে চকলেট এবং হচ্ছে আইসক্রিম দেব। তো
ফার্স্টে ওদেরকে হচ্ছে 5টা আইসক্রিম দেওয়া হচ্ছে। ক্লাস ক্যাপ্টেন সবাইকে একটা একটা করে আইসক্রিম দিয়ে দিচ্ছে। আইসক্রিম, 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 আইসক্রিম। 5টা আইসক্রিম শেষ। ওদের কি আর দেওয়া যাবে না? ওরাও বলতেছে আমাদের কিছু লাগবে। তো ওদের জন্য চকলেটের ব্যবস্থা আছে। চকলেট আছে হচ্ছে 4টা। তো আমরা এই সাইড থেকে হচ্ছে চকলেট দেওয়া শুরু করতেছি। চকলেট, 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 চকলেট। তো এখন ক্যাপ্টেনকে জিজ্ঞেস করা হলো বা ভলেন্টিয়ারকে জিজ্ঞেস করা হলো যে টোটাল কতজন চকলেট এবং হচ্ছে আইসক্রিম পেয়েছে। তো আইসক্রিমওয়ালা বলবে যে আমি হচ্ছে 5 জনকে দিছি। চকলেটওয়ালা বলবে আমি 4 জনকে দিছি। টোটাল যোগফল কত আসতেছে? 9। এখানে আরেকজন কোত্থেকে আসলো? আমাদের তো স্টুডেন্ট 8 জন ছিল। হ্যাঁ, ঠিক ধরছো। এই আনিতা হচ্ছে 2 বার গণায় পড়ছে। আইসক্রিমওয়ালাও গুনছে, চকলেটওয়ালাও গুনছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যে কাজটা করি, আইসক্রিম আইসক্রিম যে কজন পাইছে, চকলেট যে কজন পাইছে তার সাথে -1 করে দেব, কারণ একজন হচ্ছে 2 বার গণায় পড়ছে। এটাই যে হচ্ছে 8। এটাই ছিল তোমাদের 9-10 হচ্ছে ভেন ডায়াগ্রামের হচ্ছে কনসেপ্টের যে ম্যাথগুলো থাকে, যে বাংলায় পাশ করেছে এতজন, ম্যাথে পাশ করেছে এতজন, উভয় বিষয়ে পাশ করেছে হচ্ছে এতজন। তো টোটাল কতজন পাশ করেছে, এই টাইপের ম্যাথগুলো এই কনসেপ্ট দিয়ে করা যায়। এটাই ছিল হচ্ছে নাম্বার অফ চকলেট। এটা ছিল হচ্ছে নাম্বার অফ এটা হচ্ছে নাম্বার অফ হচ্ছে আইসক্রিম। এটা ছিল হচ্ছে নাম্বার অফ চকলেট মাইনাস চকলেট এবং আইসক্রিম উভয় দুটাই হচ্ছে কতজন পেয়েছে সেটা। তো হচ্ছে নাম্বার অফ হচ্ছে আইসক্রিম অ্যান্ড চকলেট, দ্যাট মিনস হচ্ছে ইন্টারসেকশন, ইজ ইকুয়াল টু নাম্বার অফ আইসক্রিম ইউনিয়ন চকলেট। দেখো তোমাদের হচ্ছে বইতে এই সূত্রটাই দেওয়া ছিল, যে ভেন ডায়াগ্রামের, যে এরকম একটা ভেন ডায়াগ্রাম ছিল। এখানে এ সেট, এটাই হচ্ছে আমাদের বি সেট। তো আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি or number of A union B is equal to number of A plus number of B minus number of A intersection B। এখন কি বুঝতে পারছো যে এই জিনিসটা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে? তো আমরা এই জিনিসটা হচ্ছে মাইনাস এই কারণে করি কারণ ওই জিনিসটা হচ্ছে 2 বার গণায় পড়ে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের আর একটা মোস্ট কমন যে ভুল ভ্রান্তিগুলো হয় সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিতে এবং ঢাল নির্ণয়ে। তো আমরা এই টাইপের ম্যাথগুলো একটু দেখি। ঢাল নির্ণয় সংক্রান্ত, ঢাল নির্ণয় সংক্রান্ত। তো আমরা ঢাল কিভাবে নির্ণয় করি? যে কোনো একটি রেখার উপরস্থ 2টা বিন্দু দেওয়া থাকবে। এখানে একটা বিন্দু দেওয়া থাকবে, এখানে একটা বিন্দু দেওয়া থাকবে। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, হচ্ছে y1। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের x2, হচ্ছে y2। x1 হচ্ছে প্রথম বিন্দুর ভুজ, y1 হচ্ছে প্রথম বিন্দুর কোটি, x2 হচ্ছে দ্বিতীয় বিন্দুর ভুজ, y2 হচ্ছে দ্বিতীয় বিন্দুর হচ্ছে কোটি। ওকে, ঢাল নির্ণয় সূত্র m ইজ ইকুয়াল টু ভুজের পরিবর্তন, কোটির পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে ভুজের পরিবর্তন। দ্যাট মিনস y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস হচ্ছে x2 ইকুয়াল y2 মাইনাস হচ্ছে y1 ইকুয়াল x2 মাইনাস হচ্ছে x1। নো ম্যাটার হোয়াট, তুমি হচ্ছে কোনটাকে আগে রাখতেছো অ্যান্সার একই আসবে। সো আমি এটা নিয়ে করতেছি যে y1 মাইনাস y2, x1 মাইনাস হচ্ছে x2, কোটির পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে ভুজের পরিবর্তন। তো একটা ম্যাথ নেই আমরা। এটা হচ্ছে একটা সরলরেখা, এর উপরস্থ হচ্ছে আমি 2টা বিন্দু নিয়ে নিচ্ছি। এর উপরস্থ 2টা বিন্দু নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে 1,7 আর একটা হচ্ছে 9,5। তো এই প্রদত্ত রেখার হচ্ছে ঢাল নির্ণয় করব। তো ঢাল নির্ণয়ের সূত্র কি? m ইজ ইকুয়াল টু y1 মাইনাস হচ্ছে y2, দ্যাট মিনস ডেল y বাই ডেল এক্স, x1 মাইনাস হচ্ছে x2। তো প্রথম বিন্দুর কোটি কত? দ্যাট মিনস y এর স্থানাঙ্ক হচ্ছে 7। দ্বিতীয় বিন্দুর কোটি কত? 5, 7 মাইনাস 5, দেন হচ্ছে আমাদের 1 মাইনাস হচ্ছে 9।
ক্যালকুলেশন করলে আসে হচ্ছে আমাদের 2 ডিভাইড বাই হচ্ছে আমাদের -8, বা এটা ক্যালকুলেশন করলে -1 ডিভাইড বাই 4। ইজি। কিন্তু মেইন ঝামেলাটা হয় পরের ম্যাথ দুইটাতে। তো আমরা একটু দেখি। এখানে হচ্ছে আমাদের একটা রেখা আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এবং এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,5, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,5। এখন এটা হচ্ছে আমরা ঢাল নির্ণয় করব। তো ঢাল নির্ণয়ের সূত্র কি? m ইজ ইকুয়াল টু ডেল ওয়াই ডিভাইড বাই হচ্ছে আমাদের ডেল এক্স ইকুয়াল, লিখতে পারি y1 মাইনাস হচ্ছে y2 ডিভাইড বাই x1 মাইনাস হচ্ছে x2। ভালো কথা। এখন আমরা মান বসাই। প্রথম বিন্দুর y এর স্থানাঙ্ক হচ্ছে 5, দ্বিতীয় বিন্দুর y এর স্থানাঙ্ক হচ্ছে 5, প্রথম বিন্দুর ভুজ হচ্ছে 2, দ্বিতীয় বিন্দুর ভুজ হচ্ছে 1। তো ক্যালকুলেশন করলে 0/1 আসে, এবং 0/1 কত হয় এটা ক্যালকুলেটরে টাইপ করে দেখো, তোমাকে 0 দেখাবে। ওকে, ইজি। সো এই জিনিসটা মনে রাখবা, 0/something ইজ ইকুয়াল টু হচ্ছে 0, মুখস্থ রাখবা। 0/something যে কোনো কিছু, সামথিং বলতে যে কোনো সংখ্যা, 1 2 3 4 5 6 7 900 100 আম জাম কাঁঠাল এনিথিং, এটা কত আসবে আমাদের? 0, এটা মনে রাখবা। নেক্সট আরেকটা ম্যাথ, এই ম্যাথটা অবশ্যই গুরুত্ব সহকারে হচ্ছে মনোযোগ দিয়ে দেখবা, কারণ এই ম্যাথে হচ্ছে ভুলভ্রান্তি হওয়ার সুযোগটা বেশি থাকে। প্রথম বিন্দুর ভুজ 5,3, দ্বিতীয় বিন্দুর ভুজ হচ্ছে 5,0, ভুজ এবং কোটি। ওকে, এটা ঢাল নির্ণয় করবো আমরা। তো ঢাল m ইজ ইকুয়াল টু y1 মাইনাস হচ্ছে y2 ডিভাইড বাই x1 মাইনাস হচ্ছে x2। ওকে, প্রথম বিন্দুর কোটির স্থানাঙ্ক হচ্ছে 3, দ্বিতীয় বিন্দুর কোটির স্থানাঙ্ক হচ্ছে 0, 3 মাইনাস 0, আর নিচে আসবে হচ্ছে আমাদের 5 মাইনাস হচ্ছে 5। 3 থেকে 0 বাদ দিলে 3 হয়, 5 থেকে 5 বাদ দিলে 0 হয়, 3 মাইনাস 0। এটা হচ্ছে তোমরা কি বলবো? অসংজ্ঞায়িত। হ্যাঁ অসংজ্ঞায়িত, কিন্তু আমরা ম্যাথ করার জন্য আমরা যে কাজটা করি, সামথিং বাই 0-কে 1/0 লিখি। এটা মনে রাখবা, সামথিং বাই 0-কে হচ্ছে আমরা 1/0 লিখব। সামথিং যে কোনো সংখ্যা ডিভাইড বাই 0, এটাকে হচ্ছে 1/0 লেখা যায়। কিভাবে তোমাকে দেখাচ্ছি। 3/0 এটাকে লেখা যায় 3 ইন্টু 1, 0-কে লেখা যায় 3 ইন্টু 0। দেন হচ্ছে তুমি 3 কেটে দাও, দেখো 1/0 আসে কিনা। ঠিক একইভাবে এটা যদি 5/0 থাকতো, সেক্ষেত্রে তুমি এই একই কাজটাই হচ্ছে করতে পারতাম। তো খেয়াল রাখবা, এই ধরনের হচ্ছে ঢালগুলো আসে এবং তোমাদের হচ্ছে কনফিউজ করার জন্য এই জিনিসগুলো হচ্ছে দিয়ে দেয় অনেক সময় পরীক্ষাতে। ওকে, অল্প একটু সেট নিয়ে আলোচনা করলাম, একটু স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা একটু দেখব দ্বিঘাত সমীকরণগুলো হচ্ছে কীভাবে আমরা সমাধান করতে পারি খুব সহজে, যেটা তোমাদের খুব কাজে লাগে। ফিজিক্সে তো কাজে লাগেই, ম্যাথেও লাগে। ধরো তোমাদের হচ্ছে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, x² প্লাস হচ্ছে 4x মাইনাস 7 ইজ ইকুয়াল হচ্ছে 0। এই টাইপের একটা ম্যাথ দেওয়া আছে। তো তোমরা যে কাজটা করবা, শুরুতে হচ্ছে মিডল টার্ম ব্রেকে হচ্ছে করার চেষ্টা করবা, কিন্তু করে দেখতে পারো মিডল টার্ম ব্রেকে এটা হচ্ছে করা যাচ্ছে না। আবার আরেকটা অ্যাপ্লাই করতে পারো, যে দ্বিঘাত সমীকরণের সরাসরি সূত্র যে ছিল, x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস হচ্ছে 4ac ডিভাইড বাই হচ্ছে 2a। এই সূত্রের সাহায্যেও তুমি করতে পারবা, কিন্তু অনেক বড় হবে, করে দেখতে পারো। আমি আজকে আর ওটা দেখাচ্ছি না, কারণ তোমরা এটার সাথে পরিচিত আছো। তো এই জিনিসটা যে কাজটা করবো আমরা, এই ধ্রুবপদটাকে আমরা সমানের ডান সাইডে নিয়ে যাব। x² প্লাস হচ্ছে 4x ইজ ইকুয়াল টু হচ্ছে 7, এতটুকু করতেই পারবা। এখন যে কাজটা করবো, x² প্লাস হচ্ছে 2x ইন্টু হচ্ছে 2 লিখবো। কেন? কারণ আমরা x²কে a² হিসেবে বিবেচনা করব, 2x-কে 2a হিসেবে বিবেচনা করব। আমরা জানি a² প্লাস 2ab
2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার। আমার উদ্দেশ্য হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলানো। সো 2x এর সাথে কত গুণ করলে আমি 4x পাবো? 2। এই 2টাই হচ্ছে আমাদের সূত্রের বি হিসেবে কাজ করবে। তো আমাদের এখানে বি স্কোয়ার ছিল, দ্যাট মিনস এখানে তুমি এক্সট্রা 2a স্কোয়ার লিখে দিবে এই সাইডে, ওই সাইডেও এক্সট্রা 2a স্কোয়ার লিখে দেবা, যাতে করে ইকুয়েশনটা ব্যালেন্স থাকে। ব্যালেন্স মিনস দুই জায়গায় হচ্ছে সেম জিনিস থাকতে হবে। দেন এখানে হচ্ছে সূত্র পড়ে, কোন সূত্র পড়ে? এ প্লাস বি হোল স্কোয়ার, লেখা যায় এক্স প্লাস 2 তা হচ্ছে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 এবং 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 7 আর 4 যোগ করলে হচ্ছে 11 হয়। দেন এক্স প্লাস 2 ইকুয়াল, আমি দুই সাইড হচ্ছে রুট করে দিচ্ছি, সেটা লিখবো হচ্ছে √11। হ্যাঁ, তোমরা অলরেডি বলা শুরু করে দিয়েছো কিছু একটা বাদ পড়ে গেছে, এটা প্লাস মাইনাস হবে। দেন এই সাইড থেকে যে কোনো একটা সংখ্যা আমরা যদি ওই সাইডে নিই, প্লাস মাইনাসে আগে রাখার চেষ্টা করব। এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে -2 প্লাস মাইনাস √11। সো তোমাদের বাসার জন্য আমি একটা ম্যাথ দিয়ে দিচ্ছি, বাসায় নিজেরা একটু ট্রাই করে দেখতে পারো। আমি একটা ম্যাথ দিয়ে দিচ্ছি, এটা তো একটা ম্যাথ ছিল, আর একটা ম্যাথ তোমাদের জন্য। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 6x মাইনাস 9 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আরেকটা দিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 6x মাইনাস 11 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এরকম চাইলে তো অনেক কিছুই দেখানো যায়, আর এত অল্প সময়ে সব কিছু চাইলেও দেখানো যাচ্ছে না। আর তোমাদের সিলেবাস তো অনেক কিছুই আছে, সামনে হচ্ছে আমরা ক্লাসে এগুলো পড়বো। এখন তোমাদের সুমিত ভাইয়া তোমাদেরকে ফিজিক্স একটু দেখাবে যে কি কি জিনিস আসলে আছে। সুমিত ভাই আসার আগে আমি আর একটু তোমার সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আমি যেরকম ওদেরকে দেখিয়ে দিয়েছি যে কেমিস্ট্রি ক্লাস শুরুর আগে ওদের কি কি মৌলিক জিনিস সম্পর্কে একটু পড়াশোনা করে রাখলে ভালো হয়, বা আমি যেটা দেখাই দিব ওদেরকে, এরকম যদি তুমি আমাকে ছোটোখাটো একটা লিস্ট দিতে পারো যে মানে কি ওদের পড়ে রাখা উচিত বা কি জেনে রাখলে ম্যাথমেটিক্সে খুব ভালো হয়। অলরেডি দুইটা দেখানো হয়েছে, একটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ সমাধান, হ্যাঁ। একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমাধান। এটা অবশ্যই শিখে রাখবা, এটা ফিজিক্সে কাজে লাগবে, কেমিস্ট্রিতে কাজে লাগবে, ম্যাথেও কাজে লাগবে। আর হচ্ছে ঢাল নির্ণয়, কারণ স্থানাঙ্ক জ্যামিতি করতে যে কোনো ম্যাথ করতে যাও না কেন ঢাল নির্ণয়টা হচ্ছে লাগবে। আরেকটা লাগবে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান। যেমন আমি হচ্ছে হেডলাইন লিখে দিচ্ছি, দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান। দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান। সমীকরণ সমাধান এটা কি? এত বাংলা মনে রাখার দরকার নাই, এক্স ওয়াই থাকবে, সংখ্যা থাকবে, এরকম কিছু দেখলেই বুঝবা যে এটা সমীকরণ, দুই চলক বিশিষ্ট সমীকরণ। 2x প্লাস হচ্ছে y, 2x প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 10। 3x মাইনাস 5y ইজ ইকুয়াল টু হচ্ছে 2। দুই চলক বিশিষ্ট সমীকরণ। আর সমীকরণ এখানে কয়টা? কনফিউজ হওয়ার দরকার নাই, সমান চিহ্ন কয়টা? সমান চিহ্ন দুইটা, সমীকরণ দুইটা। এটা সমাধানটি একটু শিখবা, বইতে আছে, আমি বলে দিচ্ছি। প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বজ্রগণন পদ্ধতি, আরও অন্যান্য পদ্ধতি আছে, তোমার নিজেরও পদ্ধতি থাকতে পারে, সবগুলোই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবা। যা শুধু আমাকে এক্স এর মান এবং ওয়াই এর মানটা হচ্ছে বের করে দিবা। এটা একটু প্র্যাকটিস করে রাখবা, বাড়ির কাজ। এটাও বাড়ির কাজ, কিছু তো ওরা পড়বে। হ্যাঁ, এটা এইচডব্লিউ। ওকে, তাহলে তিনটা এইচডব্লিউ পাচ্ছি মনে হয় আমরা। হ্যাঁ। আমি যদি একটু মার্ক করে দেই আলাদা করে, এইটা একটা বাড়ির কাজ ছিল, এটা একটা বাড়ির কাজ, এইচডব্লিউ। আচ্ছা, আমি ডিফারেন্ট কালার দিয়ে দেই তাহলে বুঝতে পারবে। এটা একটা বাড়ির কাজ, আর আরেকটা বাড়ির কাজ ছিল মনে হয় এটা। এইটা হ্যাঁ, ঠিক আছে। সো কালার দেওয়া থাকতেছে, তাহলে ওরা ক্লাসের আগে এটা সলভ করে আসবে, তাই তো? পরবর্তী ক্লাসের আগে। ঠিক আছে, ঠিক আছে, কারণ এগুলো লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এবার সুমিত ভাইয়ের কাছে চলে যাই। হ্যাঁ, তোমার সুমিত ভাইয়ের সাথে হচ্ছে কথা বলো, দেখো তোমার সুমিত ভাই কি শিখাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। বসো মেহেদি। আচ্ছা সুমিত, চলে আসো ভাইয়া। সো তোমাকে আমি আরো কয়েকটা পেজ নিয়ে দেই, কারণ তোমার তো একটু লেখালেখি করা লাগবে। ওকে, নাও। আবারও আপনাদের আদাব জানায় শুরু করি। অনেকে হয়তো বা পরে এসে ভিডিওতে যুক্ত হয়েছেন, আমার পরিচয় পান নাই। আমি তো আপনাদের কোর্স লঞ্চের সময় ওইভাবে ছিলাম না, ব্যস্ত ছিলাম কিছু কাজে। আমি সুমিত রায়, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে 4র্থ বর্ষে। আচ্ছা,
এই পর্যায়ে আমি ভাইয়ের আলাপে কিছু অ্যাড করব আর কি। হ্যাঁ, তো যেমন কেননা এই পুরো ব্যাপারটাতে আমার নিজস্ব কিছু গল্প বলার আছে। এই যেমন ধরেন এই যে এই পার্টটাতে আসি, ডুজ অ্যান্ড ডোন্টস আর কি। হ্যাঁ, তা আমার নিজস্ব কিছু গল্প বলার আছে। যেমন দেখেন, অস্ত্র চালনার ক্ষেত্রে দাদা বলতেছেন যে ক্যালকুলেটর ব্যবহার করার ব্যাপারটাতে একটু জোর দিতে। অবশ্যই আপনার ক্যালকুলেটর ব্যবহার করার ব্যাপারটাতে জোর দিতে হবে, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হইতেছে যে আপনার অবশ্যই এই ক্ষেত্রে মুখে মুখে অঙ্ক করতে পারা উচিত। মানে ইট মে সাউন্ড আননেসেসারি যে আমার কাছে তো ক্যালকুলেটরের টুল আছে, তো আমি এখন কেন মুখে মুখে অঙ্ক করতে শিখবো। বিলিভ মি, এটা কাজে আসবে। হ্যাঁ, কাজে আসবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি হয়তোবা বলতেছেন কেন, যে এই কারণে যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন নাই, এই কারণে হয়তোবা আপনি আমাদেরকে এই সাজেশনটা দিচ্ছেন। নট অনলি বিকজ অফ দ্যাট। আমি শুধু এই কারণেই আপনাদেরকে এই সাজেশনটা দিচ্ছি না। আমি আপনাদেরকে বলতেছি যে আপনাদের যদি মুখে মুখে অঙ্ক করার অভ্যাসটা থাকে, তাহলে আপনাদের বিশ্লেষণ করার ক্ষমতাটা বাড়বে, যুক্তি বিশ্লেষণ করার ক্ষমতা বাড়বে, আপনাদের অঙ্ক করার ক্যাপাবিলিটি বাড়বে। আপনি যদি একটা যন্ত্রের উপর নির্ভর হয়ে পড়েন বেশি, সেটাও কিন্তু একটা সমস্যা। আপনার যন্ত্রটাকে ইউজ করতে হবে, আপনার যন্ত্র ব্যবহার করার কৌশল আপনাকে জানতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার এটাও জানা উচিত যে আমি মুখে মুখে অঙ্ক করতে পারতেছি কিনা। ঠিক আছে, ওই দক্ষতাটা আপনার থাকতে হবে। আবার যেমন দেখেন, এখানে বলতেছেন যে খাওয়া, গোসল, ঘুম, টয়লেটের রুটিন মানো। আমি বিরোধিতা করতেছি না এই জায়গাটার, কারণ আমাদের প্রত্যেকের একটা পার্সোনাল রুটিন আছে। আমি বরং ব্যাপারটা বলবো এরকম যে নিজস্ব একটা ডিসিপ্লিন থাকা উচিত। কারণ ওই যে খাওয়া, গোসল, ঘুম, টয়লেটের রুটিন মানো ব্যাপারটা অনেকটা কিরকম জানেন, আপনারা তো আজকাল যদি কেউ কখনো ইউটিউবে এই পার্টিকুলার ওয়েব সিরিজটার সাথে পরিচিত আছেন কিনা, দ্য বিগ ব্যাং থিওরি। তা আমরা যারা ফিজিসিস্ট বা ফিজিক্স নিয়ে আমরা একটু কম বেশি পড়াশোনা করি, তাদের কাছে এই সিরিজটা বেশ ফেমাস একটা সিরিজ আর কি। ওইটা একটা পার্টিকুলার ক্যারেক্টার আছে, সিডনি শেলডন করে নাও। সিডনি শেলডন কি, শেলডন নাম আর কি। হ্যাঁ, তো ওই শেলডন যেটা করে আর কি, শেলডনের টয়লেটের খুব গোছানো রুটিন থাকে, খাওয়া দাওয়া গোসলের খুব গোছানো রুটিন থাকে, প্রচন্ড মেধাবী একটা শিক্ষার্থী, কিন্তু তাকে নিয়ে জনগণ ট্রোল করে, মানে এই যে একটা টয়লেটের রুটিন বানাইতে হবে, তার কাছে ব্যাপারটা এরকম। তো আমার আলাপটা হইতেছে এই জায়গায় যে দেখেন, আপনার লাইফে যদি একটা ডিসিপ্লিন থাকে, তাহলে আপনার ওই ডিসিপ্লিনটা কেমন হইতে হবে? ডিসিপ্লিনটা হইতে হবে এমন যে আপনি কখন কোন কাজটা করতেছেন, এবং আপনার ওই কোন কাজটা করার পরে কোন কাজটা করা আপনার জরুরি, ওই জিনিসটা যেন আপনার মাথায় থাকে। এমন আপনার নিজস্ব একটা রুটিন ফিক্স করে নেওয়া আর কি। প্রচলিত রুটিন হইতে হবে নট নেসেসারি। প্রত্যেকের কিন্তু নিজস্ব একটা বাস্তবতা আছে। আমি আমার এমন অনেক বন্ধু বান্ধবকে চিনি যারা রাত জেগে পড়াশোনা করছে, এটা তার হ্যাবিট। এবং আমি আবার অন্য কিসিমের মানুষ, আমি দেখা গেছে যে কি আমার এসএসসি লাইফটাতে পার্টিকুলারলি আমার 11টার দিকে ঘুমায় যাচ্ছি, সকাল 6টার দিকে ঘুম থেকে উঠতেছি, সকাল 7টার দিকে আমার স্কুলে চলে যাওয়া লাগতেছে, আমার মর্নিং শিফটের স্কুল আর কি। কিন্তু আমার যে বন্ধুটার কথা বলতেছে, ওই বন্ধুটা আবার দেখা যাচ্ছে রাত জেগে পড়াশোনা করতেছে, সে আবার সকাল 6টাতে 7টাতে একই স্কুলে যাইতেছে, আবার দুপুরবেলা এসে ঘুমায় যেতেছে। তো প্রত্যেকের একটা নিজস্ব রুটিন আছে, নিজস্ব বাস্তবতা আছে, ওই জায়গাটা থেকে সে পড়াশোনা করে, তার নিজস্ব রুটিন বানায় নেয়। কিন্তু যেটা জরুরি দেখেন, সেটা হচ্ছে যে সে তার পড়াটা সময় মতো গুছাই নিতে পারতেছে। তো আপনার আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনার ওই নিজস্ব রুটিনটা গোছানো কিনা। যদি গোছানো থাকে ফাইন, যদি গোছানো না থাকে তাহলে জিনিসটা গোছায় নেন। ঠিক আছে, একটা ডিসিপ্লিনড লাইফ লিড করাটা জরুরি। এখন ডিসিপ্লিনটা নিজের মতো করে বানায় নেন, আর ওই ডিসিপ্লিনের মধ্যে আপনার প্রায়োরিটিটা সেট করতে হবে। আপনার প্রায়োরিটি কি এই মুহূর্তে? আপনার প্রায়োরিটি যদি হয় এসএসসি পরীক্ষায় ভালো করা, ভালো একটা রেজাল্ট করা, তাহলে অবশ্যই আপনার ওই পড়াশোনাটা আপনার প্রায়োরিটি লিস্টে থাকতে হবে। না, আমার মনে হয় ইটস মোর অ্যাবাউট ডিসিপ্লিন, ইটস মোর অ্যাবাউট আপনার প্রায়োরিটি লিস্টে কোনটা আছে। প্রায়োরিটি লিস্টে কি এই মুহূর্তে আপনার রিলস দেখা, ক্ল্যাশ অফ ক্ল্যান্সের টাওয়ার অ্যাটাক করা, ওইটা কি আপনার এখন প্রায়োরিটি লিস্টে আছে? নাই তো। আমি আমার যে বন্ধুটার কথা বলতেছি, সে তো রাত জেগে এক সময় কি করতেছে, এই যে ক্ল্যাশ অফ ক্ল্যান্সে সে টাওয়ার অ্যাটাক করবে। যে এখনকার জেনারেশন আপনার পাবজি খেলেন, পাবজি অ্যাটাক করার সাথে প্ল্যান করতেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেখেন, যখন তার পরীক্ষার সময়টা চলে আসছে বা পরীক্ষার 1 মাস 2 মাস আগে, সে কিন্তু তার প্রায়োরিটি লিস্টটা সেট আপ করে নিছে। প্রায়োরিটি লিস্টটা কি? যে আমার পরীক্ষা ভালো করতে হবে, আমার রেজাল্ট ভালো করতে হবে। তার সাথে তার প্রায়োরিটি লিস্ট অনুসারে ওই 1-2 মাসের জন্য ফোনটাকে বিছানার তলে রেখে দিচ্ছে, তার বাবার কাছে দিয়ে গেছে, বাবা আমি এখন ফোনটা ইউজ করবো না। প্রায়োরিটি লিস্ট সেট করাটা জরুরি, যে আপনি এই মুহূর্তে আসলে নিজের থেকে কি চান, আপনি আপনার লাইফ থেকে কি আউটপুটটা চান। ঠিক আছে, আবার যেমন দেখেন কিতাবি হওয়ার ব্যাপারটাতে আমি আসলে ভাইয়ের সাথে একবারেই একমত। আমার কিতাবি না হইলে বিপদ আছে আর কি। এখন বিপদের জায়গাটা কোন জায়গায় দেখেন, আমাদের যে এডুকেশন সিস্টেম, আমাদের তো ওই এডুকেশন সিস্টেমের বাস্তবতাতেই থাকতে হবে, তাই না? আমি যে এসএসসি পরীক্ষা দিচ্ছি, আমার এসএসসি পরীক্ষার প্রশ্নের ধাঁচ কেমন, ওই প্রশ্নের ধাঁচ অনুসারেই তো আমরা পড়তে হবে। যেমন দেখেন, আপনারা যারা হয়তোবা এখন এই লাইভে আসেন কিন্তু এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছেন, আজ বাদে কালকে হয়তোবা ভর্তি পরীক্ষা দেবেন, আমি তো তার মধ্যে একটা স্পেসিফিক কেসের আলোচনা করি, মেডিকেল ভর্তি পরীক্ষা। হ্যাঁ, তো ধরেন আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতেছেন, মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মূল বই
অনেকগুলো পড়া লাগে একই সাবজেক্টের জন্য। ধরুন আমি আমার বন্ধুকে দেখলাম যে সে জীববিজ্ঞানের জন্য অন্ততপক্ষে যতগুলো রাইটার বাজারে যতগুলো রাইটারের বই বাজারে অ্যাভেলেবেল আছে, সুলভ আছে, এবং সেই বইগুলো সে সবগুলোই পড়ে রাখতে হয়েছে। কারণ তার থেকে প্রশ্নের ডিমান্ড ওইটা, প্রশ্নের চাহিদাই হইতেছে যে সে সবকিছু সে যেন সব রকম বই থেকে সব রকম ইনফরমেশন আত্মস্থ করতে পারে। তার পদার্থবিজ্ঞান বোঝার চেয়ে পদার্থবিজ্ঞানের বইটার প্রত্যেকটা লাইন আত্মস্থ করা তার জন্য জরুরি। এটা হচ্ছে প্রশ্নের ডিমান্ড। তার পরীক্ষার প্রশ্ন কি করতেছে তার উপর ভিত্তি করে সে প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে? কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি যখন প্রিপারেশন নিচ্ছি ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য, আমার জন্য কিন্তু বায়োলজি বইয়ের প্রত্যেকটা লাইন মুখস্থ করাটা নেসেসারি না। আমার বাস্তবতা আলাদা, তার বাস্তবতা আলাদা। তেমনি এসএসসি পরীক্ষার বাস্তবতা হইতেছে, অন্তত এই রিসেন্ট ইয়ার্সে আপনি যদি প্রশ্নগুলো খেয়াল করেন তাহলে দেখবেন যে কিছু প্রশ্ন আসে যেখানে আসলে আপনার বইটা না পড়লে আসলে সেটা পারা যায় না। সেই জন্যই বলছি আপনার কিতাবি হওয়া জরুরি আছে। কিতাবি হওয়া এট দ্য সেম টাইম এই জন্যও জরুরি যে আপনার সিলেবাসের এক্সটেন্ট কতটুকু সেটা বোঝা, ঠিক আছে? এখন ধরেন আমি যখন পদার্থবিজ্ঞান পড়াবো, আমি যখন আপনাকে গতি পড়াবো, তখন গতি পড়ানোর সময় আমি যেটা করতে পারি সেটা হইতেছে যে কি আমি দ্বিমাত্রিক গতি পড়াইতে পারি। অর্থাৎ একটা বস্তু ধরেন এইভাবে যাইতেছে, হ্যাঁ, তার বস্তুর গতিপথ হইতেছে এটা। এখন বস্তুর গতিপথ এইভাবে হইলে তার এই অক্ষ বরাবর সরণ কত, এই অক্ষ বরাবর সরণ কত, আমি এটা পড়াইতে পারি। তো আপনাকে গতি ব্যাপার যেটা, এই গতি চ্যাপ্টার যদি বলি তাহলে গতি চ্যাপ্টারটার মধ্যে তো আমি দ্বিমাত্রিক গতি পড়াইতে পারি, ত্রিমাত্রিক গতি পড়াইতে পারি। আমি পড়াইতে পারি যে একটা বৃত্তাকার পথে গতিশীল থাকা অবস্থায় একটা বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ কত। এখন আপনারা যারা এইচএসসি তে পড়ছেন তারা হয়তো কেন্দ্রমুখী ত্বরণটা শুনছেন, এসএসসি তে শুনেন নাই। গতির ব্যাপারটার মধ্যেই তো এটা পড়ে কিনা। কিন্তু আমি যখন বইটা পড়তেছি, বইটা পড়ার সাথে সাথে আমার সিলেবাসটা কতটুকু বিস্তৃত সেটা আমি জানতে পারতেছি এই সিলেবাস আমার থেকে কি ডিমান্ড করে। ফর এক্সাম্পল গতি চ্যাপ্টারের কথাই যদি বলি, আমার থেকে ডিমান্ড করে যে একমাত্রিক গতি ব্যাপারটা ভালো করে বুঝতে, আমার থেকে ডিমান্ড করে যে আমি যেন সুষম ত্বরণ ব্যাপারটা ভালো করে বুঝি, এবং সুষম ত্বরণ সংক্রান্ত গতির যে সমীকরণগুলো আছে, গতির সমীকরণগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমি যেন ভেক্টর ব্যাপারটা ভালো করে বুঝি, আমি যেন স্কেলার ব্যাপারটা ভালো করে বুঝি, আমি যেন বিভিন্ন প্রকৃতির গতি কি রকমের গতি এক্সিস্ট করতে পারে সেটা সম্পর্কে একটা ভালো ধারণা রাখি। দ্যাটস হোয়াট দিস চ্যাপ্টার ডিমান্ডস ফ্রম মি। এটা আমার চ্যাপ্টারের ডিমান্ড, আমার বইয়ের ডিমান্ড। সেটা আপনার বইটা পড়বেন এই জন্য যেন অন্তত এটাও যেন আপনার উদ্দেশ্য থাকে যে আপনার সিলেবাসের এক্সটেন্ড কতটুকু, আপনার কতটুকু পড়তে হবে আর কতটুকু পড়তে হবে না। কারণ সবকিছু অ্যাট দ্য সেম টাইম আপনি হজম করতে পারবেন না, ওটা আপনার ক্যাপাবিলিটিতে নাই। হয়তো আপনার ক্যাপাবিলিটিতে আছে, আপনাদের অনেকে অলিম্পিয়াড দেন, নাইম ভাইরা দিতেছেন, কিবরিয়া ভাইরা দিতেছেন, ওনাদের পড়াশোনার এক্সটেন্ট একটা আছে, ওনারা ওই সময় অনেক কিছু এক্সট্রা পড়ছেন। কিন্তু আপনার কি সেই গোলটা আছে কিনা? আপনার অ্যাগেইন আপনাকে বলতে হয় যে আপনার ডিমান্ড অনুসারে আপনার পড়াশোনাটা সেট করতে হবে। আপনার প্রায়োরিটি কি, আপনার গোল কি? আপনার গোল যদি হয় পদার্থবিজ্ঞানে ভালো নাম্বার পাওয়া আপাতত এসএসসি পরীক্ষার জন্য, তাহলে তো আপনার অতটুকু এখনই প্রয়োজন নাই, নট নেসেসারি। তো আপনার কিতাবি হওয়ার এই জায়গাটাতে আমি বলবো যে ওই ব্যাপারটা যেন মাথায় থাকে, ঠিক আছে? কোন ব্যাপারটা মাথায় থাকে? যে আপনার সিলেবাস কতটুকু এবং সেই অনুসারে আপনার জন্য প্রস্তুতিটা আপনি নিতে পারেন। তার মানে আমি এটা বলতেছি না যে আপনি অতিরিক্ত পড়বেন না, আমি বলতেছি যে আপনার ওটা জানা উচিত। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার নিজের মাথাটাকে রেশনাল রাখতে হবে আর কি। রেশনাল রাখতে হবে বলতেছি যে আপনার প্রশ্নের প্রতি খোলামেলা দৃষ্টিতে তাকাইতে হবে। যখন আমি আপনাকে জিজ্ঞাসা করব যে ফর এক্সাম্পল আমি আপনাদের এসএসসি 26 এন্ড গেম কোর্সের জন্য কিছু প্রশ্ন সিলেক্ট করতেছিলাম এবং ওই প্রশ্ন সিলেকশনের সময় আমি একটা পার্টিকুলার টপিক পাইছি বা একটা পার্টিকুলার জ্ঞানমূলক প্রশ্ন পাইছি। জ্ঞানমূলক প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। তো তার কাছে ওই গাইড বইটাতে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে এটা, যে ভরবেগের সূত্র থেকে আর কি প্রমাণ করা যায়? ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে আর কি প্রমাণ করা যায়? এখন আমি যেমনটা বললাম, আমি তো আসলে অনেকদিন 9-10-এর মূল বইটা আসলে পড়ি না। আমি হয়তো নিজে অনেক স্টুডেন্ট পড়াইছি, ছাত্র পড়াইতেছি, বাট মূল বইটা আমার ওইভাবে পড়া হয় না। কিন্তু আমি যেটা খেয়াল করছি অন্তত পক্ষে সেটা হচ্ছে যে কি তাদের বইপত্রগুলোতে ভরবেগের সংরক্ষণশীলতার পরপরই শক্তির সংরক্ষণশীলতা রিলেটেড বা স্থিতিস্থাপক সংঘর্ষ সংক্রান্ত একটা সূত্র ডিরেক্টলি দেয়া থাকে। মানে তাকে সরাসরি শক্তি সংরক্ষণশীলতা নীতির একটা প্রয়োগ তারে পড়ানো হয়।
এখন সেই জন্য ওই গাইড বইটাতে উত্তর কি দেওয়া আছে জানেন? ওই গাইড বইটাতে উত্তর দেওয়া আছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে শক্তির সংরক্ষণশীলতা নিতে পাওয়া যায়। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমি পরবর্তীতে এই ওই পার্টিকুলার গাইড বই আর ওই পার্টিকুলার গাইড বইয়ের যেই উত্তরটা আমি হয়তো আপনাদের গ্রুপে পোস্ট করে দেবো, আপনারা সেটা নিয়ে দেখতে পারেন। বাট আমার কথাটা হচ্ছে আমাদের বইপত্রগুলোতে যেটা করা হয়েছে যে প্রথমে নিউটনের প্রথম সূত্রের কথা বলা হয়েছে, তারপর নিউটনের দ্বিতীয় সূত্রের কথা খুব ভালোভাবে মেনশন না করেই ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে ডিসকাস করা হইতেছে, স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে ডিসকাস করা হইতেছে। কিন্তু দেখেন এখানে সিরিয়ালটা এরকম না, মানে আমি যখন পড়াবো আসলে এই চ্যাপ্টারটা যখন আমি পড়াবো তখন আমাকে পড়াইতে হবে এইভাবে যে প্রথমে আমাকে পড়াইতে হবে নিউটনের প্রথম সূত্র, তার সাথে সাথে আনুষঙ্গিকভাবে আমারে পড়াইতে হবে প্রসঙ্গ কাঠামো বলতে আমি কি বুঝি। প্রসঙ্গ কাঠামো বলতে আমি কি বুঝি, আমারে পড়াইতে হবে জড়তা বলতে আমি কি বুঝি, জড়তা বলতে আমি কি বুঝি, বা জড়তার পরিমাপ কি। তারপর আপনি কি বলবেন? তারপর আপনি হয়তো বা গিয়ে পড়বেন কি নিউটনের দ্বিতীয় সূত্র, তাই না? যে নিউটন সেকেন্ড ল আপনি পড়বেন। আপনি নিউটনস পড়বেন, অর্থাৎ আপনি পড়বেন F equal to AB। আপনি এই সূত্রটা পড়বেন। এই সূত্র পড়ার পরে আপনি হয়তো বিভিন্ন রকম বল সম্পর্কে পরিচিত হবেন। বিভিন্ন রকম বল বলতে কি বুঝাইতেছি, যেমন আমাদের প্রকৃতিতে কি কি রকম বল আমরা অনুভব করি। আমরা মহাকর্ষ বল অনুভব করি, আমরা তাড়িৎচুম্বক বল অনুভব করি, মানে দ্যাট ইজ ইলেকট্রিক ফোর্স। আবার আমরা অনুভব করি টান বল অনুভব করি, আমরা ঘর্ষণ বল অনুভব করি, তাই না? তাহলে এই ধরনের বলগুলো নিয়ে আমরা একটা সাধারণ আলোচনা করার পর তারপর আমাদের প্রতিক্রিয়া বল, তল বরাবর লম্ব বল, এই ধরনের বলগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব। আলোচনা করার পরে তারপর আমার যে টপিকটা আসে সেটা হচ্ছে নিউটনস থার্ড ল। বা যেটা আপনারা যেটা পড়েন কি, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমানুবিপরীত প্রতিক্রিয়া আছে। তারপরে গিয়ে আপনি কিন্তু যেটা পড়েন সেটা হচ্ছে যে কোনো বস্তুর ক্ষেত্রে তারপরে আপনি আসলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি পড়তে অভ্যস্ত হন। মানে এই এত সব জিনিস আপনার পড়তে হবে কিন্তু আসলে, হ্যাঁ, এই এত সব জিনিস পড়ার পরে আপনি আসলে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র পড়তে প্রস্তুত। আপনি এত কিছুর পরে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র পড়তে প্রস্তুত, কিন্তু খেয়াল করেন আমাদের বইটাতে কি সিরিয়ালে আগাইছে। ঠিক আছে, এই সিরিয়ালে আগানোর কারণে আপনি আসলে যেটা করেন যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র হয়তো মুখস্থ করে আসছেন এতদিন, জাস্ট বিকজ যে আপনি আসলে এই ধারাবাহিকতা ধরতেই পারেন নাই। ধারাবাহিকতাটা কি? ধারাবাহিকতাটা হচ্ছে আপনার প্রথমে নিউটনের প্রথম সূত্র, প্রসঙ্গ কাঠামোর আলোচনা, জড়তার আলোচনা, তারপর সেকেন্ড ল, বিভিন্ন রকম বলের আলোচনা, তারপর গিয়ে নিউটনের থার্ড ল, এবং তারপর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এমনকি আপনাদের ওই বইটাতে খেয়াল করেন যে সাথে সাথে যে স্থিতিস্থাপক সংঘর্ষের একটা উদাহরণ দেওয়া আছে, ওইটা আমাদের সময় না, আমরা যখন যে সিলেবাসে পড়াশোনা করছি আর কি, ওই সিলেবাসে 9-10 ওই জিনিস ছিলই না। ওই জিনিসটা আমরা পড়ছি এইচএসসিতে গিয়ে, এবং কাজ ক্ষমতার শক্তি চ্যাপ্টারটা পড়ার পরে ওই জিনিসটা আসলে আমরা ভালো করে বুঝতে পারছি যে আসলে এই কারণে জিনিসটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলা হইতেছে, অর্থাৎ এখানে গতিশক্তির সংরক্ষণশীলতার আলাপটা আসতেছে। কিন্তু দেখেন আপনি যখন অ্যাজ এ স্টুডেন্ট আপনি যখন পদার্থবিজ্ঞান পড়তেছেন, আপনি জানেনই না যে আসলে গতিশক্তি ব্যাপারটা কি। আপনাকে পড়ানো হইতেছে গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্র থেকে স্থিতিস্থাপক সংঘর্ষ আসে, এন্ড দ্যাটস ইট। মানে আপনার জন্য এই বইটা অনেক ক্ষেত্রে যেটা হইছে, আনফরচুনেটলি একটা নোটবুকের মতো দিয়ে দিছে, দেখো এই চ্যাপ্টারের ভিতরে এই প্রবলেমগুলো আছে, এইগুলো তোমরা পড়ে নিবা। এইভাবে করে একটা বই তো ফাংশন করতে পারে না। বাট আনফরচুনেটলি আমাদের ফিজিক্স বইয়ের এরকম কিছু ব্যাপার আছে, কিছু কিছু চ্যাপ্টার খুব ম্যাল ফাংশনিং। আমাদের বল চ্যাপ্টারগুলোতে আগে কপি কলার অঙ্ক যখন করানো হইতো ভুল দেওয়া ছিল, রিসেন্টলি একটা সংশোধন হয়েছে, ওই ভুলটা আর নাই। আপনারা দেখবেন এই জিনিসগুলো আমরা এক্সপ্লোর করবো আমাদের ক্লাসগুলোতে। আমার সাথে যে অন্যান্য ফিজিক্স কোচরা আছেন তারা এই জিনিসগুলো এক্সপ্লোর করবেন। তো আমার একটা পার্টিকুলার প্রবলেম আমি আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। হ্যাঁ, তো পার্টিকুলার প্রবলেম সেটা হইতেছে, ধরেন পার্টিকুলার প্রবলেমটা কি? পার্টিকুলার প্রবলেম হচ্ছে আমাকে বলা হইতেছে যে উপর থেকে একটা বস্তু নিচে পড়তেছে, যে 10 কেজি ভরের, এটা একটা বোর্ড কোয়েশ্চেন অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। 10 কেজি ভরের একটা বস্তু, ধরেন 10 কেজি ভরের একটা বস্তু টু
নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক সম্পন্ন স্প্রিং এর উপর এসে পড়লো, ঠিক আছে? 10 কেজি ভরের একটা বস্তু 2 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক সম্পূর্ণ স্প্রিং এর উপর পড়লো, স্প্রিং এর সংকোচন কতটুকু? তো আমাদের একটা সময় বইগুলোতে মানে এই রিসেন্ট আমলের বইগুলোতে এই জিনিসটা হয়তো বা অঙ্ক করে দেওয়া ছিল যে হাফ mv স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ kx স্কোয়ার। এখন এই সূত্রটা আপনারা এইচএসসিতে পড়ছেন না? ফাইন, আপনি যখন এইচএসসিতে যাবেন এবং এই সেম প্রবলেমটা করবেন, দেখবেন যে কি এই সেম প্রবলেম এই সূত্রটা ব্যবহার করা হয় না ওইখানে ওই সূত্র ব্যবহারই করা হয় না। খুবই ফানি থিং, রাইট? বাট হ্যাঁ, এটাই, এই সূত্র এখানে ব্যবহারই করা হয় না। এখন বলতে পারেন যে কেন ভাই এখানে এই সূত্রটার মধ্যে ভুল কোথায়? একটা 10 কেজি ভরের একটা বস্তু 2 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক সম্পন্ন স্প্রিং এর উপরে এসে পড়লো, স্প্রিংটা কতটুকু সংকুচিত হইলো, কত বেগে পড়লো? আমরা বেগের কথাটা হয়তো বা বলতে ভুলে গেছি, আমি বেগের কথাটা উল্লেখ করে দিই। স্প্রিং এর উপর ধরেন যে কি 2 মিটার পার সেকেন্ড বেগে পড়লো, 2 মিটার পার সেকেন্ড বেগে পড়লো, ঠিক আছে? তাহলে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি, তাই না? আর আদতে আপনি পরবর্তীতে দেখবেন যে এই সূত্র ব্যবহার করার ক্ষেত্রে প্রবলেমটা ভালো করে পড়েন। এই প্রবলেমটা যখন আপনি দেখতেছেন, আপনার কাছে কি মনে হইতেছে না যে বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তেছে? বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তেছে, অর্থাৎ নিচে একটা স্প্রিং রাখা আছে, এখানে একটা স্প্রিং রাখা আছে, এখানে একটা পাটাতন রাখা আছে, উপর থেকে একটা বস্তু নিচের দিকে পড়তেছে। এটাই কি আপনার মনে হইতেছে না প্রশ্নটা পড়ার সময়? কিন্তু এই যে পার্টিকুলার সলিউশনটা হাফ mv স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ kx স্কোয়ার, এটা তখনই খাটে যখন একটা স্প্রিংকে হরাইজন্টালি মানে অনুভূমিকভাবে রাখা হয়, ঠিক আছে? স্প্রিংকে হরাইজন্টালি রাখা হয় বা অনুভূমিকভাবে রাখা হয় এবং একটা বস্তু ভি বেগে এই স্প্রিংটাকে ধাক্কা দেয়। কথাটা খেয়াল করেন, এই কেসটা তখনই খাটে। প্রশ্নের ভাষার মধ্যেও বোর্ড প্রশ্নগুলো নিয়ে যখন আমরা কাজ করি, আমরা দেখছি যে বোর্ড প্রশ্নগুলোর মধ্যেও এই সমস্যাটা রয়ে গেছে এবং এই ব্যাপারটা পরবর্তীতে মূল বইয়েও চলে আসে। তার মানে আমি যে এই দুইটা প্রশ্ন নিয়ে যে পার্টিকুলার ডিসকাশনটা করলাম, এটা একটা রিজন আছে। রিজনটা হইতেছে আমাদের এই মননের কর্ণধার আমাদের আরিফ ভাই যখন বললেন যে কিতাবি হও, এই কিতাবি হওয়ার ব্যাপারটাতে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কিতাবে যা লেখা আছে তার যুক্তি নিরিখে, আমাদের বাস্তবতার নিরিখে এবং অন্যান্য রেফারেন্সের সাথে আমাদেরকে একটু মিলাই দেখতে পারা উচিত। এখন আপনাদের ব্যক্তিগত জীবনে আপনারা যারা এসএসসিতে পড়তেছেন, আপনাদের হয়তো ওই সুযোগটা নাই, অ্যান্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং সেজন্যই কিন্তু আমরা আসলে এই যে অনলাইন কোচিং সেন্টারগুলো আছে, আপনার স্কুলের টিচাররা আছেন, ওনাদের কাজটা হচ্ছে সেই রেফারেন্সগুলোর সাথে আপনাদের পরিচয় করায় দেওয়া। এবং আমরাও কিন্তু সেই চেষ্টাটাই করব। আমরা অনেক কিছু হয়তো নিজেরা বলতে পারবো না, আমাদের ক্লাসের সময়ের একটা স্বল্পতা থাকবে, উইচ ইজ এ নর্মাল থিং। আমাদের 2 ঘন্টা বা 2.5 ঘন্টার একটা ক্লাস আমরা হয়তো আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। এটা আমরা এখন আমাদের সীমাবদ্ধতার আলাপটা করছি। আমাদের সীমাবদ্ধতার জায়গাটা দেখেন যে আমরা 2.5 ঘন্টার একটা ক্লাস হয়তো আপনাকে প্রোভাইড করতে পারবো। অ্যান্ড ট্রুথ বি টোল্ড, 2.5 ঘন্টার ক্লাসে আমি পুরো একটা একাডেমিক সেশন বা এই একটা গতি চ্যাপ্টারের জন্য বা বল চ্যাপ্টারের জন্য পুরো একটা একাডেমিক ক্লাস নেওয়া কিন্তু সম্ভব না। তাহলে আমি ধরে নিব যে কিছু জিনিস আমি হয়তো ভালো করে জানেন, ওই ব্যাপারটা নিয়ে আমার পুরোপুরি ডিটেলস ডিসকাশন করার এই মুহূর্তে প্রয়োজন নাই। আমি কিছু প্রবলেম পার্টিকুলারলি সলভ করবো। ওই প্রবলেম সলভ করার সময় কিছু আনুষঙ্গিক আলাপ আসবে, ওই আলাপগুলোতে আমি হয়তো একটু জোর দিব যে আচ্ছা এই আলাপটা তো ওরা জানে না, এই আলাপটা ওদেরকে জানায় রাখে। বাট আমি ধরে নিব যে কিছু জিনিস আপনারা জানেন, কিছু জিনিস আপনারা জানেন না, এবং যে জিনিসগুলো আপনারা জানেন না এবং কিন্তু জানা প্রয়োজন সেগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো। কিন্তু দেয়ার উইল বি কনস্ট্রেইনটস, বাউন্ডারি তো আমাদের আছে, আমাদের তো সীমাবদ্ধতা আছে। তো সেই সীমাবদ্ধতার জায়গা থেকে তখন আমরা কি করবো, আপনাদেরকে রেফার করবো বলতে বুঝাইতেছি যে আমি আপনাদেরকে হয়তোবা কিছু ভালো বইপত্রের কথা বলবো। হয়তোবা দেখা গেল যে আমি আপনাদেরকে বলবো যে আচ্ছা এক কাজ করেন, এই জিনিসটা ভালো করে বোঝার জন্য আপনি এইচএসসির অমুক বইটা একটু পড়েন বা অমুক পৃষ্ঠাটা পড়েন। বই পড়া দরকার নেই, অমুক পৃষ্ঠাটা একটু ভালো করে পড়েন, তাহলে হয়তোবা কনসেপ্ট একটু ক্লিয়ার হতে পারে। আমি রেফার করবো, আমি হয়তোবা রেফার করবো অন্য কোনো ইংরেজি বইপত্রের দিকে, যে আচ্ছা ইংরেজি বইয়ের অমুক পৃষ্ঠাটা একটু ভালো করে পড়েন, এই পৃষ্ঠাটাতে এই টপিকটা অনেক ভালো করে লেখা আছে, আমি হয়তো বা ক্লাসে বলতে পারিনি, আপনারা পড়বেন সেটা। এবং এই সীমাবদ্ধতাগুলো কোথায় গিয়ে থাকবে না, আমরা সীমাবদ্ধতাগুলো কোন কোর্সে এই সীমাবদ্ধতাগুলো কাটায় উঠতে পারবো। এই সীমাবদ্ধতাগুলো কাটায় ওঠার সুযোগ থাকে একাডেমিক কোর্সে, ঠিক আছে? আমরা একাডেমিক কোর্সে সেই সীমাবদ্ধতাগুলো কাটায় উঠতে পারবো, আমরা বিভিন্ন রকম প্রবলেম নিয়ে ডিসকাস করতে পারবো, যে প্রবলেমগুলো হয়তো আমাদের মূল বইপত্রগুলোতে একটু অসুবিধা আছে
ভালো করে বোঝানো হয় নাই, বা সিরিয়াল মেনটেন করা হয় নাই, মানে প্রথাগত যে সিরিয়াল মেনটেন করে পড়ানোর কথা সেই সিরিয়ালটা আপনাকে মেনটেন করা হয় নাই, আপনারা ভালো বুঝতে পারতেছেন না, সেই জায়গাটাতে আমরা ডিটেলস ডিসকাশন করবো। কিন্তু এন্ড গেমের কোর্সে, আমি আবারও বলছি, এন্ড গেমের কোর্সে আমাদের একটা টার্গেট আছে, আমাদের একটা গোল আছে। আমাদের গোলটা কি? আমাদের গোলটা হচ্ছে আপনাদেরকে পরীক্ষার জন্য আপনাদের যে প্রস্তুতিটা আছে সেই প্রস্তুতিটাকে আরো এক ধাপ উন্নীত করা, আপনাদের এই প্রস্তুতিটা যেন আরো ভালো হয় সেটা যেন নিশ্চিত করা। এখন আপনার প্রস্তুতিটা যদি পোর হয় আর প্রস্তুতি যদি ভালো না হয়, সেটাকে কিন্তু আমরা আসলে খুব বেশি ভালো করতে পারবো না। ব্যাপারটা একটা মাল্টিপ্লিকেশনের মতো আর কি, ঠিক আছে, বা যোগ করার মতো। ধরেন যে আপনার এই লেভেলটা হইতেছে 2, ঠিক আছে, লেভেলটা হইতেছে 2। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে কি, আপনার লেভেলটাকে 4 গুণ করতে পারি, ঠিক আছে। তাহলে আপনার নতুন লেভেল কত? নতুন লেভেল হচ্ছে 8, মানে প্রস্তুতির লেভেল হচ্ছে আপনার 8। এখন দেখেন আপনার প্রস্তুতির লেভেল যদি হয় 0.5, তাহলে আমি হয়তো বা সেটাকে 4 গুণ করলাম এবং সেটা কিন্তু ইন রেজাল্ট 2 হইল। মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে আমাদের একটা সীমাবদ্ধতা আছে, এবং এই সীমাবদ্ধতার জায়গা থেকে আমি আপনাদের প্রস্তুতিটাকে হয়তো বা মাল্টিপ্লাই করতে পারবো, আপনার কিছু জানার শোনার পরিধি জানিতে পারবো। কিন্তু আপনার যদি গ্রাউন্ড যদি পোর হয়, তাহলে ওই লোডটা আপনি নিতে পারবেন না, আপনি এই কোর্স থেকে হয়তো বা ছিটকে যাবেন। সেই জন্য বলছি, আপনাদের যাদের আসলে এই মূল বইটা অন্তত একবার করে পড়া আছে, আপনারা যারা বিভিন্ন রকম প্রবলেম নিজে থেকে সলভ করার ট্রাই করছেন, তাদের এই জায়গাটা জানা উচিত। আমি বলতেছিলাম যে আমি কিছু গল্প শেয়ার করবো, আমি অনেকক্ষণ কথা বলছি আমি জানি, কিন্তু আমার কিছু গল্পও শেয়ার করা দরকার, আমাদের স্ক্রিপ্টের মধ্যে আছে আর কি, গল্পটা শেয়ার করতে হবে, তাই না? তা আমি আমার গল্পটা শেয়ার করি। গল্পটা কি? গল্পটা হচ্ছে আমি নিজে যখন এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছি, সেই প্রিপারেশনের গল্পটা আর কি। আমি আমার চট্টগ্রাম শহরে বড় হয়েছি, চট্টগ্রাম শহর থেকে আমি পরীক্ষা দিছি। আমার একটা দারুণ বন্ধুমহল ছিল, তাদের সাথে একসাথে পড়াশোনা করছি, তাদের সাথে কোচিং গেছি, তাদের সাথে ক্লাস করছি, অ্যান্ড আই এম গ্রেটফুল টু দেম। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদের কারণেই আমি আসলে এত দূর আসতে পারছি। যাই হোক, সেই গল্পটা আমার একটু বলা দরকার। গল্পটা কি? গল্পটা হইতেছে, দেখেন আমি যখন পড়ছি আর কি, পরীক্ষার জন্য পড়ছি, তখন দেখা গেছে এমন অনেক দিন গেছে আমি যখন পরীক্ষা দিতে গেছি, আমার পরীক্ষা দিতে যাওয়ার আগে আমার কোনো প্রিপারেশন ছিল না, আমার কোনো প্রস্তুতি ছিল না পরীক্ষা দেওয়ার জন্য। ধরেন আমি আমার এখনো মনে পড়ে আর কি, আমাদের তো আমরা যখন এই স্কুলে পড়তাম, তখন আমাদের নির্বাচনী পরীক্ষার আগে একটা প্রি টেস্ট নেওয়ার একটা ব্যাপার ছিল, তাই না? প্রি টেস্ট পরীক্ষা দিতে যাব, এখন প্রি টেস্ট পরীক্ষা দেওয়ার আগে আমি হয়ে গেছি অসুস্থ, আমি এখন পরীক্ষার প্রিপারেশন নেওয়ার মতো অবস্থায় নাই। কিন্তু পরীক্ষা যখন দিতে গেছি, দেখতেছি যে আমি পরীক্ষার প্রশ্ন কম বেশি পারতেছি, এখন প্রিপারেশন নিতে পারি নাই, আমার শরীরে জ্বর, পরীক্ষা দিতে গেছি, পরীক্ষাটা মোটামুটি উতরায় আসছে, হয়তোবা আমি কত পাইতাম, হয়তোবা 190 আসতো, 100 হয়তোবা 90 আসে না, 70 আসছে। আমি জ্বরের কারণে বাকি 20 নাম্বার নয় মাফ করলাম, কিন্তু 70 তো আসছে। আমার পয়েন্ট হচ্ছে, এই জিনিসটা কিভাবে পসিবল হলো যে পরীক্ষার আগের রাতে আমি প্রিপারেশন না নেওয়া সত্ত্বেও আমার পরীক্ষাটা ভালো হইলো কিভাবে? এখন আপনারা অনেকে তো এই ব্যাপারটাতেই ভয় পাইতেছেন, হায় পরীক্ষার আগের দিন জ্বর হয়ে গেছে, আমি তো তাহলে পরীক্ষা দিতেই পারবো না। কারণ আপনার তো যতই আপনি লাইফে ডিসিপ্লিন মেনটেন করেন না কেন, আপনার স্বাস্থ্য খারাপ হইতেই পারে কোনো না কোনো কারণে। আশপাশে কত ব্যাকটেরিয়া ঘোরাফেরা করতেছে, আপনাদের বায়োলজি যে ক্লাস নেই সে আপনাদেরকে বলবে সেই গল্পটা, তাই না? কত কিছু হইতে পারে, আপনি খাইতেছেন, ফুড পয়জনিং হয়ে যেতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। কিন্তু আপনার শরীরের সেই কন্ডিশনের উপর আপনার অনেক বাজে কিছু যদি না হয়, খুব নর্মাল কোনো ঘটনা যদি হয়, যেমন ধরেন যে জ্বর হয়ে গেল হালকা, বা আপনার ফুড পয়জনিং হয়েছে কিন্তু এতটাও খারাপ অবস্থা হয় না, কিন্তু তাতে আপনি কাহিল হয়ে গেছেন, কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবেন, কিন্তু প্রিপারেশনটা নিতে পারতেছেন না। আমি কিন্তু উত্তরায় আসছি, এখন আমি উত্তরায় আসছি ওই রকম সিচুয়েশন থেকে, কিন্তু কিভাবে কি আমাকে সেই জায়গাটা থেকে উত্তরায় আসতে সহায়তা করছে? সেটা হইতেছে আমার এই যে না পড়ি পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা, এটা আমার অভ্যাস হয়ে গেছিল। আমি যেমনটা বলতেছিলাম, আমি আমার বন্ধু মহলের কাছে কৃতজ্ঞ, আমি তাদের কাছ থেকে এই পার্টিকুলার প্র্যাকটিসটা দেখছি। দেখা গেছে যে ওরা আসলে স্কুলের পরীক্ষা দিতে ব্যস্ত আছে, কোচিং এর পরীক্ষার জন্য আসলে প্রিপারেশন নিতে তারা সময় পায় নাই, কিন্তু কোচিং এর পরীক্ষাটা তারা নিয়মিত এসে দিয়ে গেছে। সে যত নাম্বার পাক তার কিন্তু সে কেয়ার করে না, কিন্তু সে না পড়ে যে পরীক্ষা দিতেছে, এটার একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্যটা হইতেছে এই জায়গায়, আমি বলতেছি না যে আপনি কিছু পড়ালেখা না করে পরীক্ষাটা দিতে চলে আসবেন, আমি বলতেছি এতটুকুই যে আপনি যখন না পড়ে পরীক্ষা দিতেছেন, তখন ওই যে আপনার কিছু জিনিস রিকল করা লাগতেছে। আপনি নিয়মিত আপনার মাসে প্রতিদিন যে নিয়মিত যে পড়াশোনাটা করেন, তার উপর ভিত্তি করে কিছু জিনিস আপনার মনে করা লাগতেছে পরীক্ষার হলে বাধ্য হয়ে। ওই টাইম কনস্ট্রেন্টের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে আপনার অনেক কিছু মাথায় নিয়ে পরীক্ষার হলে সলভ করা লাগতেছে। যে প্রশ্ন আপনি যদি নর্মালি প্রিপারেশন নিতে পারতেন, যেই প্রশ্নটা হয়তো আপনি আগের রাতে সলভ করে আসতে পারতেছেন, সেই প্রশ্ন কিন্তু আপনার সলভ করার এখন সুযোগ নেই, যেহেতু আপনার জ্বর হয়ে গেছে। কিন্তু যেহেতু আপনি প্রতিদিন একটু একটু করে অঙ্ক করতেন, একটু একটু করে বিভিন্ন রকম প্রবলেমের সাথে আপনার পরিচিতি থাকতো, তার কারণে কি হয়েছে দেখেন, সে প্রিপারেশন না নেওয়া সত্ত্বেও যখন পরীক্ষার প্রশ্নগুলো তার সামনে চলে আসে, তার কাছে প্রশ্নগুলো কমন লাগছে, বা প্রশ্নগুলো এমন মনে হয়েছে, কমন না হইলেও সে প্রশ্নগুলো সলভ করার একটা ক্যাপাবিলিটি সে অর্জন করতে পারছে।
আমার কথা হচ্ছে আপনার জন্য, আমার যে সাজেশন আপনার জন্য তা হচ্ছে, আপনার যদি নিয়মিত পড়াশোনার অভ্যেস না থাকে তাহলে এখন সেই অভ্যেসটা করে করে নেন, ঠিক আছে? পরীক্ষার আগের রাতের জন্য কোনো পড়া জমায় রাখেন না, পরীক্ষার আগের রাতের জন্য কোনো পড়া জমায় রাখেন না, বি রিল্যাক্সড পরীক্ষার আগের রাতে। আমি আমার যে বন্ধু মহলের কথা বলছি, তারা পরীক্ষার আগে পতেঙ্গা সি বিচে ঘুরতে গেছে। আপনারা চট্টগ্রামে যারা গেছেন তারা হয়তো পতেঙ্গা সি বিচের কথা জানেন, তারা ওই পতেঙ্গা সি বিচে ঘুরতে গেছে, বিকজ দে নিড টু চিল আউট। অনেক সারা মাস ধরে পড়াশোনা করছে, একটু তো ফ্রিডম এখন দরকার, একটু হালকা হওয়া দরকার। পরীক্ষা কিন্তু তারা সবাই ভালো করছে, আমি বড়াই করবো না, দে ওয়ার ভেরি ভেরি ওয়েল প্রিপেয়ার্ড আর কি। আমি তাদের সাথে থাকার কারণে আমারও প্রিপারেশনটা অনেক ভালো ছিল। আর আপনারা হয়তো এই গল্প থেকে একটা জিনিস ফিগার আউটও করতে পারছেন, সেটা হচ্ছে যে কি এই সময়টাতে আপনার আশপাশের মানুষগুলো কারা, মানে এই যে প্রিপারেশন নেওয়ার সময়টাতে, বা আপনি কাদের থেকে আসলে ইন্সপায়ার্ড হবেন আর কি, ঠিক আছে? বিকজ আমি যে সমাজটাতে থাকবো সেই সমাজের বাস্তবতা কিন্তু আমাকে প্রভাবিত করবে, তাই না? আমার যে বন্ধুমহল ছিল সেই বন্ধুমহলের বাস্তবতা আমাকে প্রভাবিত করছে, সেই বন্ধুমহলের পড়াশোনার যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসের কিছুটা ইনফ্লুয়েন্স আমার উপর পড়ছে, আমার প্র্যাকটিসের কিছু ইনফ্লুয়েন্স তাদের উপর পড়ছে, অ্যান্ড উই বোথ হেল্প ইচ আদার। আমরা একে অপরকে সাহায্য করতে পারছি, সাবকনশিয়াসলি হলেও, সচেতনভাবে না হলেও আমরা একে অপরকে অনুকরণ করছি, সেই অনুকরণের জায়গা থেকে আমরা কিছু জিনিস আয়ত্ত করতে পারছি। যাই হোক, অনেক লম্বা আলাপ করলাম আমি, তাই না? আমি হয়তো বা আরো কিছু প্রবলেম সলভ করতে পারতাম, বাট আমার মনে হয় এক্সট্রা খাতিরটা একটু বেশি এক্সট্রা হয়ে গেছে, ঠিক আছে? আমরা অনেক মজার ডিসকাশন শুনলাম। আসো মেহেদি, তো আমি হচ্ছে সুমিতের কথা থেকে আমার একটা বিশেষ জিনিস খুবই মনে ধরছে, সেই জিনিসটা আমি একটু বলতে চাই। মেহেদি, তুমি একটু বলো আমার সাথে একমত কিনা। সেটা হচ্ছে যে ও একটা বিশেষ বিষয় বলছে, যে ওই যে সঙ্গ দোষ, অর্থাৎ কাদের সঙ্গে ঘুরতেছো। তো এটা কিন্তু ভয়াবহ গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি তোমার সাঙ্গপাঙ্গ, অর্থাৎ যাদের সঙ্গে ঘুরতেছো, যদি এগুলা তালের না হয়, জাতের না হয়, তাহলে কিন্তু বড় বিপদ আছে। কারণ ওরা যা করতেছে মোরলেস তুমি ওটা দেখে প্রভাবিত হও, হয় তুমি ওটা করা শুরু করো, না হলে অ্যাটলিস্ট তো প্রভাবিত তো অবশ্যই হও, এটা ঠেকানোর কোনো উপায় নেই আসলে। মানে ওরা ফুটবল ক্রিকেট খেলতে যাচ্ছে, তুমি কি বাসায় বসে আতলামি করবা? এটা দেখবা যে তোমার মন খচখচ করতেছে, মন বসতেছে না এখানে। বাট তোমার আশেপাশের সার্কেল যদি এরকম একটু পড়ুয়া টাইপের হয়, আমি আতেল বলবো না, পড়ুয়া টাইপের হয়, সিরিয়াস টাইপের হয়, তখন দেখবা যে তোমার মধ্যে একটা সিরিয়াসনেস কাজ করতেছে। সো এই জন্য আমি আবার একটু রিমাইন্ড করাই দিই, আলহামদুলিল্লাহ আমাদের মনন একাডেমিতে দেখবা যে তোমরা আসলে এখানে বেশ ঘরোয়া একটা পরিবেশ। এইখানে ব্যাপারটা এরকম থাকে যে ওই যে ভাইয়া বলতেছিল যে ক্লাস আমি আর আপনাকে কতক্ষণ করাবো, 2-2.5 ঘন্টা একটা ক্লাস দিব, কোনো জায়গায় দরকার হলে তুমি 3 ঘন্টাও ক্লাস পাবা। যেমন এইবারই ফিজিক্সের লোক যেহেতু ওর দলনেতা নাইম, আমি যদি ফিজিক্সের কথাই বলি, অ্যাডমিশন এইচএসসি 25-এ ক্লাস হওয়ার কথা ছিল 32টা, সেখানে ক্লাস নিচ্ছে হচ্ছে 40টা। তারপরেও বলতেছে ভাই আরও একটু নিতে পারলে ভালো হইতো। সো তার মানে কি, আমরা তোমাদেরকে যে ওয়াদাগুলো দিচ্ছি তার চেয়ে ইনশাল্লাহ ভাই বেশি পাবা, কম পাবা না। আবার ধরো আমার কথা যদি বলি, এইচএসসি 25 এন্ড গেমে যখন আমি ক্লাস নিয়েছিলাম, ওদের ওয়াদা করছিলাম যে 29টা ক্লাস নিব, সেখানে আমার লাগছে 28টা। কারণটা কি? কারণ হচ্ছে আমার যা দেওয়া দরকার আমার মনে হয়েছে ওরা যেহেতু ধরতে পারছে তাড়াতাড়ি হয়ে গেছে আর কি, রাইট? সো ব্যাপারটা এইরকম, মানে আমাদের এইখানে আসলে তুমি খাতা কলম কিতাব নিয়ে হিসাব করতে বসো না যে এই কটা দেওয়ার কথা ছিল, এটা তো কম দিল, এটা বেশি দিল। ভাই যেটাই দেই তোর জন্য যেটা লাগবে আমরা ওইটাই দিব, মানে ওই যে যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন, লাগলে তার চেয়ে একটু বেশি পাবা, কম পাবা না। আর আমাদের এখানে যেহেতু স্টুডেন্ট সংখ্যা কম, সরাসরি গুগল মিটের মাধ্যমে ক্লাস হয়। এখানে বিন্দু মাত্র ওই যে তোমাদেরকে প্রথম দিককার আমি একটা স্লাইডে দেখাইছিলাম, মানে ন্যানো সেকেন্ডও দেখবা না যে আলতু ফালতু কথা বলে ক্লাস নষ্ট হয়। তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো অনেক গল্প করেন, ইয়েস আমি গল্প করি, এবং এই গল্পগুলোই তোমার জীবনের পাথেও, মনে রাখো। আমি এখন বেশি ব্যাখ্যা করবো না, পরে জানবা যে একটা ভাইয়ার ক্লাস করে তুমি 2-4টা অঙ্ক শিখলা, ওই অঙ্ক আসলে সবাই পারে, কিন্তু জীবনের যে মূল্যবোধটা তৈরি হয় ওটা আসলে স্যারের বা ভাইয়ার কথার মাধ্যমেই তৈরি হয়। সো এই হচ্ছে আমাদের ক্লাসের কাহিনী, যে আমাদের এনভায়রনমেন্টে যখন তুমি ঢুকবা, আমাদের ইকোসিস্টেমে ঢুকলে দেখবা যে ওই আত্রা ফাত্রা পোলাবেন আল্লাহর মতো পাবা না, যে ওইখানে একটা ফ্রি ক্লাস পাইছে, এইখানে একটা তামাশা হয়েছে, মানে এখানে সব সলিড হার্ডকোর পড়ালেখাই হচ্ছে আর কি। ওকে, সো আচ্ছা, এই জায়গাটাতে আমার একটু পার্টিকুলারলি এইচএসসি তে, আমরা যখন এইচএসসি পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করলাম আর কি, আমাদের তো তখন আসলে ওই অনলাইন এডটেকের বুমটা হইলো, তাই না? তো এই পার্টিকুলার হ্যাঁ সময়টাতে তোমাদের যেটা সময়। হয়েছে, হ্যাঁ আমাদের সময়টাতেই হয়েছে। তো ভাই আমি যখন এই পার্টিকুলার সময়টাতে ছিলাম, আমার যারা বন্ধু বান্ধব ছিল তারা হয়তো বা আমাকে দেখলে বলতো যে এই চিন্তা এখন অনেক নৈতিকতার কথা বলতেছে। হুম। পার্টিকুলারলি আমি ওই সময়টাতে এই যে এই অনলাইনে যে এই যেসব হইতো, কে কার সাথে কোন স্ক্যান্ডালে জড়াই গেছে, এইসব জিনিস নিয়ে আমার প্রচুর সময় নষ্ট হয়েছে, আমার হ্যাঁ, সেই জায়গাটা স্বীকার করতে হবে। আমি সেই সব মানে জিনিসের টাইম সময় নষ্ট ওয়েস্ট করছি, হয়েছে আর কি তাহলে কিন্তু প্রচুর। আমার কোনো লাভ হয় নাই খুব একটা। হুম। দেখেন, আমার যেটা দরকার ছিল সেটা হইতেছে যে কি, আমার ফ্যামিলির দিকে নজর রাখা, আমার নিজের পড়াশোনাটা করে যাওয়া, প্রয়োজনে বাইরে বন্ধু বান্ধবদের সাথে খেলতে পারা, এতটুকুই তো। কিন্তু অনলাইন জামানাটাই এরকম যে আপনি এমন সব জিনিসগুলো হয়তো এনগেজ হয়ে যাবেন যে জিনিসটা আপনার এনগেজ হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি বিভিন্ন বিভিন্ন রকম লোড দেখবেন, ওই যে ডিস্ট্রাকশন আসবে আর কি অনেক রকম। ডিস্ট্রাকশন আসবে অনেক রকম, কিন্তু তারপর এই ওর কাছ থেকে ডিস্ট্রাকশন আমি গুলো অনেকগুলো গেমের নাম শুনলাম, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, অমুক তমুক, কি কি জানি শুনলাম আর কি।
আচ্ছা ঠিক আছে, সো তুমি যদি আর লাস্ট কিছু একটা বলে দাও। লাস্ট কিছু বলতে হচ্ছে এখন তো শীতকাল, তোমরা সব হচ্ছে ল্যাপের নিচে আসো, তো একটু পড়াশোনা করো, বুঝছো? সবসময় ল্যাপের নিচে থাকো না, একটু পড়াশোনা করো, এইটুকুই। ঠিক আছে? তো ঠিক আছে, আমাদের তাহলে লাস্ট একটা মেসেজ তোমাদের প্রতি, এটা হচ্ছে যে অনেকেই জানতে চাচ্ছ ইনবক্স করে আমাদেরকে যে যারা ভর্তি হতে চাচ্ছ তারা কিভাবে হবা। সো তাদেরকে আমি লাস্ট আরো একবার একটু দেখাই দিই রিমাইন্ড করানোর জন্য। আমাদের ভর্তি হওয়ার জন্য সরাসরি এই ওয়েবসাইটে চলে যাও, www.mononacademybd.com। সো ওইখানে যে তোমাদের কোর্স যেটা নিতে চাচ্ছ, ফুল কোর্স চাইলে এসএসসি ফুল কোর্স নিতে পারো, অথবা চাইলে তুমি স্পেসিফিক কোনো সাবজেক্ট নিতে পারো, যে কোনো একটা সাবজেক্ট আলাদা করে নেওয়া যাবে। তবে পুরো প্যাকেজটা যদি একবারে নাও তাহলে কিন্তু অনেক ডিসকাউন্টে পাচ্ছ, এবং সেই জিনিসটা আমি আবারও রিমাইন্ড করাই দিই, ফুল কোর্স হচ্ছে 4000 টাকা অনলি। সো এই আর কি। আর আমাদের পেজের দিকে লক্ষ্য রেখো কবে কি হয় না হয়। তবে তোমাদের নেক্সট ক্লাসের কথা বলে দেই, তোমাদের ফাউন্ডেশন আমি বেশ কতগুলো ক্লাস নিব, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি আসবে। সো প্রথম ক্লাসটা হবে হচ্ছে ইনশাল্লাহ 12 তারিখে সন্ধ্যা 7:30টায়। বন্ধু বান্ধবীদেরকে জানাই দিও। আর যদি দুষ্টুমি করো যে না আমি একাই শিখবো, তাহলে তুমি চলে এসো, বাট জেনে রাখো মন যত বড় করবা জীবনে তত বেশি বরকত পাবা। ঠিক আছে? সো সবাই একসাথে করাটাই ভালো। সো দেখা হবে ইনশাল্লাহ 12 তারিখে সন্ধ্যা 7:30টায়। চলো আমরা সবাই ওদেরকে একটা টাটা গুড বাই দিয়ে দিই। আল্লাহ হাফেজ, টাটা। সরি পিপল, রাইট। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে 12 তারিখে সন্ধ্যা 7:30টায়। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।